তো আমরা আগের দিন আহ জ্যোতিষ কিভাবে শিখবো, কি শিখবো, কেন শিখবো, কতটা শিখবো, এই ধরনের কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বলেছিলাম যে পড়াশুনো আমরা করব দেরিতে, বা আরেকটা দিন আমরা ডেমো ক্লাস হিসেবে রাখবো। কিন্তু আজকে আমরা একটু পড়াশুনোর মধ্যে ঢুকবো, কারণ সময় তো আমাদের মাত্র 2 বছর। আর শেখার জিনিস অনেকটাই নিয়ে আমরা নামতে চলেছি। তাই শেখার ক্ষেত্রটাকে একটু দ্রুততর আমাদেরকে করতে হবে। আদারওয়াইজ আমাদের শিক্ষার যে লেভেলটা সেটা কিছুটা পিছিয়ে যাবে, এবং আমরা যে শিখবো, যে সময়ের মধ্যে শেখাটাকে কমপ্লিট করব, সেইখানে কিছুটা সময় বেশি লাগতে পারে। আচ্ছা, শিখবার সময় যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রেগুলার পড়াশুনো করতে হবে। পড়াশুনোটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে। আমি যে বিষয়গুলো পড়াবো সেই পড়াটা যেমন চলতে থাকবে, ঠিক তার সঙ্গে সঙ্গে বইপত্র পড়তে হবে, বিভিন্ন চার্ট অ্যানালাইসিস করতে হবে। তো পড়াশোনার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা পেল্লায় খাতা, একটা মোটা খাতা। তো এই মোটা একটা খাতা, সেটাতে আমরা যতটুকু পারবো লিখে নেব। আর যতটুকু পারবো না, আমাদের প্রত্যেকটা ক্লাস রয়েছে, তো খাতার মধ্যে একটা ডেট আর ক্লাস, কোন ডেটে কি পড়ানো হয়েছে তার একটা লিস্ট রাখতে হবে। আমি যে ভিডিওস গুলোকে আপলোড করব, সেখানে কিন্তু প্রত্যেকটা ডেট অনুযায়ী ক্লাসগুলো আপলোড করা থাকবে। তাহলে আপনার কোন দিন কি পড়ানো হয়েছে তার যদি একটা লিস্ট লেখা থাকে। ধরুন আজকে আমাদের বেসিক সিলেবাসে কি কি পড়ানো হবে সেটা আমি গ্রুপে দিয়েছি। তো সেই বিষয়গুলোই আজকে আমরা করব। 241 ব্যাচে আমি 5টা টপিক দিয়েছি। তো সেই 5টা টপিক নিয়ে আমরা ডিসকাস করব। আর সেই ডিসকাশনটা যদি আপনারা লিখে রাখেন যে আজকের ডেটে এই জিনিসগুলো হয়েছে, তাহলে আপনি চাইলে পরে খুঁজে বার করে নিতে পারবেন। চ্যানেলে গিয়ে সার্চ করবেন পপুলার অ্যাস্ট্রোলজি, চ্যানেলটার নাম, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, তো এই হলো প্রসেস। এর সঙ্গে সঙ্গে আমরা এগোবো। আর প্রেডিকশন যা যা শিখছি, যা যা বুঝতে পারছি, যতটুকু মাথায় ঢুকছে, সেগুলোকে আমরা গ্রহণ করব। তো এই হচ্ছে আমাদের বেসিক টেকনিক। কিছু চার্ট আসবে আমাদের ক্ষেত্রে, আমরা প্রেডিক্ট করবার চেষ্টা করব। কি প্রেডিক্ট করলাম, কেন প্রেডিক্ট করলাম, কি কারণে আবার এটা মনে হলো, এই বিষয়গুলো আমরা বলবার চেষ্টা করব। এর আগের দিন আমরা বলেছিলাম যে অ্যাস্ট্রোলজিতে 4টে ভ্যারিয়েন্ট রয়েছে। তার মধ্যে প্রথম ভ্যারিয়েন্ট হচ্ছে রাশি, 12টা রাশি আমরা দেখতে পাই, 12টা রাশি। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে গ্রহ, 9টা গ্রহ। এইগুলো 12টা রাশি, 9টা গ্রহ আমরা জানি। এর বাদ দিয়ে আমাদের 12টা ভাব আছে, ভাব মানে হাউস। আর আমাদের 27টা নক্ষত্র আছে। অনেকের কাছে 27টা নক্ষত্র মুখস্থ, অনেকের মুখস্থ করতে হবে। তো এই 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ, আর 27টা নক্ষত্র, এদের কম্বিনেশন, সেই কম্বিনেশনকে আমাদেরকে বুঝতে হবে। আমরা টোটালি যা শিখবো, সেই শিক্ষার পুরো বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো, অর্থাৎ এই যে ভ্যারিয়েন্ট গুলো, এদের কারকতা শিখবো। এরা কি নির্দেশ করে, কোন ঘর কি নির্দেশ করে, কোন রাশি কি নির্দেশ করে। জাস্ট এই বেসিক বিষয়গুলোকে আমরা শিখবার চেষ্টা করব। তো আমি আশা করব আমাদের জার্নিটা খুবই স্মুথ হবে, এবং আমরা এই অ্যাস্ট্রোলজি শিখে একটা পাওয়ার গেইন করতে পারবো। অনেক মানুষ ভাবেন যে অ্যাস্ট্রোলজিটা খুব ইজি সাবজেক্ট। অ্যাস্ট্রোলজিটা সত্যিই খুব ইজি সাবজেক্ট, কিন্তু অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে কিছু বেসিক বিষয় মানতে হবে। বরাহমিহির জ্যোতিষদের কিছু বিশেষ কোয়ালিটি বলে গিয়েছেন: শান্ত, স্মিতভাষী, নিজের মধ্যে একটা রুচি সম্পন্ন, দেবতার প্রতি ভক্তিপূর্ণ, এরকম বেশ কিছু গুণাবলী একজন জ্যোতিষের ক্ষেত্রে থাকবে। তার প্রত্যেকটা কাজের মধ্যে কিছু শালীনতা দেখতে পাওয়া যাবে, তার প্রত্যেকটা কাজের মধ্যে কিছু সিস্টেম দেখতে পাওয়া যাবে। তার মধ্যে ব্যাকরণের জ্ঞান থাকবে, তার মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ থাকবে, এবং তার মধ্যে একটা সফটনেস দেখতে পাওয়া যাবে। তো এই প্রসঙ্গে আমরা আজকে ক্লাস শুরু করব। ঠিক আগে আমি একটা গীতার শ্লোক উচ্চারণ করব, যে
স্থিতধী বা মুনি, এটা হচ্ছে গিয়ে কাকে বলা হয়? তো আমাদেরকে স্থিতধী হতে হবে। তো এই ক্ষেত্রে শ্লোকটি হচ্ছে 56 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহঃ বীত রাগ ভয় ক্রোধ স্থিতধী মুনি উচ্যতে। অর্থাৎ যে ব্যক্তি, তিনি দুঃখে উদ্বেগহীন, সুখের বিষয়ে যার কোনো আকর্ষণ নেই, যার মধ্যে আসক্তি ভয় ক্রোধের কোনো চিন্তা নেই, এই ধরনের ব্যক্তিকেই আমরা বলবো স্থিতপ্রজ্ঞা। তো স্থিত প্রজ্ঞাযুক্ত একজন ব্যক্তি, তার মধ্যে দুঃখ সুখ এই প্রত্যেকটি বিষয়ে তিনি নিরাকার থাকবেন। কারণ তিনি এই জীবনের যে চক্র, সাইকেল অফ বার্থ ডেথ, এগুলো জন্ম মৃত্যুর যে চক্র, সেই সম্পর্কে তিনি অবহিত। তিনি জানেন যে যা হচ্ছে সেটা আমার কর্মের ফলেই হচ্ছে। যদি ভালো হয় ভালো কাজের ফল, যদি খারাপ হয় খারাপ কাজের ফল। খারাপ হচ্ছে মানে আমার ভোগ কমপ্লিট হয়ে আসছে। তো এইরকম একটা মেন্টালিটি নিয়ে আমরা জ্যোতিষ চর্চা করব। টাকা পয়সা তো আমাদের পেছনে এমনি এমনি আসবে, টাকা পয়সা নিয়ে আমাদের চাপ নেই। কিন্তু শিক্ষা, এই বিষয়টা আমরা অটোমেটিক্যালি গেইন করতে পারবো যদি আমরা স্থিত প্রজ্ঞাযুক্ত একজন ব্যক্তি হতে পারি। তাহলে এবার আমরা আমাদের পড়াশোনার মধ্যে প্রবেশ করব। অনেক মানুষজন আমাদের ব্যাচে রয়েছেন, 32 জন ভর্তি হয়েছেন। আমরা মোট 40 জনকে নেব, বাকিরাও খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন আমি জানি। তো এখনো জয়েনিং রিকোয়েস্ট আসছে, 40 জনে আমরা ক্লোজ করব। এবং এটা কমপ্লিট হবে হচ্ছে গিয়ে ওই, শেষ করবেন মোটামুটি 30 জন। যাই হোক, আমাদের যেটা পড়তে হবে আজকে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ বিষয়টা কি? জ্যোতিষ বিষয় হচ্ছে গিয়ে লাইটেড হওয়া, আলো বা জ্যোতি প্রাপ্ত হওয়া। জ্যোতিষ, জ্যোতি পুঞ্জ বা জ্যোতি, এগুলো সূর্য নক্ষত্র, এদেরকে বলা হচ্ছে যাদের নিজস্ব আলো আছে। তো এদেরকে আইডেন্টিফাই করা, এদের কার্যকলাপ উপলব্ধি করা এবং এর সাহায্যে মানুষের সমাজের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে জ্ঞান আহরণ করবার চেষ্টা, তারই নাম হচ্ছে জ্যোতিষ। এছাড়াও আমরা যেটাকে অ্যাস্ট্রোলজি বলে থাকি, লজি মানে যুক্তি বা বিজ্ঞান, আর অ্যাস্ট্রো ওই স্টার, তাদেরকে নিয়ে বলা হচ্ছে। তো জ্যোতিপুঞ্জ, জ্যোতি কাদের রয়েছে? অবশ্যই স্টার বা নক্ষত্রদের রয়েছে। তো তাদেরকে নিয়ে মূলত চর্চা, সেটাই হচ্ছে জ্যোতিষ চর্চা। বাট স্টার এবং জ্যোতি, এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। স্টার বা কনস্টিলেশন বা নক্ষত্র, এদের মধ্যে আধ্যাত্মিক পার্ট বড়ই কম। কিন্তু যখনই আমরা বলবো জ্যোতি, তখন কিন্তু এই জ্যোতি যে কোনো কিছুর থাকতে পারে। সেটা একজন মানুষের থাকতে পারে, সেটা নক্ষত্রের থাকতে পারে, সেটা গ্রহের আবহাওয়া থাকতে পারে। ফলে জ্যোতি বিষয়টা কিন্তু অনেকটাই বড় সড়ো। তো এই ব্যাপারটা সম্পর্কে আমরা জানবো, এটাই জানাটাই হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজি। তাহলে জ্যোতিষ কাকে বলবো আমরা? তাহলে এমন একটি শাস্ত্র, যে শাস্ত্রের মাধ্যমে আমরা সেলেস্টিয়াল বডি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি, গ্রহ নক্ষত্র বিন্দু মহাজাগতিক রশ্মি ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করি, এবং যে চর্চার মাধ্যমে আমরা মানুষ এবং তার পারিপার্শ্বিক পরিবেশ প্রাণী সকল সমাজ ইত্যাদির বর্তমান ভবিষ্যৎ ভূত ইত্যাদি নিয়ে ডিসকাশন করবার চেষ্টা করি। এরপরেই আপনাদের কাছে মানুষ প্রশ্ন করবে, জ্যোতিষ শাস্ত্র কি একটা বিজ্ঞান? এই প্রশ্নটা বারংবার আপনাদের মনের মধ্যে আসবে, এবং আপনাদের বেশিরভাগের মনের মধ্যেই এই ব্যাপারটা রয়েছে যে ইয়াস, জ্যোতিষ শাস্ত্র একটা বিজ্ঞান। তো এই মুহূর্তে আমাদের একটা বড় আঘাত আসতে চলেছে আমাদের বুকের উপরে। সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজ্ঞান বলতে পারছি না। জ্যোতিষ শাস্ত্রের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোলজি, আর একটা হচ্ছে, খুব ভালো করে শুনবেন, আর একটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। বেদান্ত জ্যোতিষ যখন আসে, জ্যোতিষের যখন আধুনিক যুগে, আধুনিক যুগ নয়, মধ্যযুগ বলা যেতে পারে, বা বৈদিক পরবর্তী বৈদিক যুগ বলা যেতে পারে, তখন জ্যোতিষ শাস্ত্রকে তিনটে ভাগে ভাগ করা হয়। তার মধ্যে রয়েছে সিদ্ধান্ত, সংহিতা এবং হোরা। রয়েছে কি বললাম, সিদ্ধান্ত, সংহিতা এবং হোরা। তো সিদ্ধান্তের মধ্যে রয়েছে গণিত পার্টটা। গণিত মানে হচ্ছে গিয়ে
ম্যাথামেটিক্যাল পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিভাবে গ্রহরা মুভ করে, বিভিন্ন ধরনের জ্যামিতি, এইগুলো রয়েছে সিদ্ধান্ত শাস্ত্রে। এই সিদ্ধান্ত শাস্ত্রের মধ্যে রয়েছে সূর্য সিদ্ধান্ত, দৃক সিদ্ধান্ত, এগুলো হচ্ছে গিয়ে অঙ্কের বই। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, এগুলো হচ্ছে অঙ্কের বই, প্রাচীন ক্লাসিক্স এগুলোকে বলা হয়। তো এইটা গেল সিদ্ধান্ত। এরপরে রয়েছে সংহিতা। এই সংহিতা গ্রন্থগুলোর মধ্যে পুরোপুরি প্রেডিক্টিভ নয়, কিন্তু সেমি প্রেডিক্টিভ বিষয় নিয়ে লেখা রয়েছে। যেমন হচ্ছে গিয়ে জ্যোতিষের একটা বিদ্যা, দৃকারগল। তো দৃকারগল বা দকারগল, এটা হচ্ছে কোথায় জল আছে তার বিদ্যা। একটা শাস্ত্র আছে, তার নাম হচ্ছে শকুন শাস্ত্র। আপনারা শুনেছেন একটা কথা, অপশকুন হতা হয়। যারা হিন্দি ভাষা একটু একটু জানেন, বা এই ঘটনাটা হঠাৎ করে আমরা দেখি, এই রাস্তায় বিড়াল কেটে গেল, ইয়ে তো অপশকুন হতা হয়, এ অপশকুন নয়, এ অপশকুন। তো এই যে রাস্তায় বিড়াল কেটে গেল, এটা হচ্ছে শকুন শাস্ত্র। এই পার্ট গুলো হচ্ছে সংহিতা শাস্ত্রের মধ্যে রয়েছে। এরপরে বৃষ্টি কখন হবে, কোন দিকে যাত্রা শুভ, এই সমস্ত কাজকর্মগুলো আমাদের এই সংহিতা পার্টের মধ্যে রয়েছে। কিরকম? যেমন বৃহৎ সংহিতা, এটা হচ্ছে বরাহ মিহির লিখেছেন। এরকম নারদ সংহিতা, গর্গ সংহিতা, প্রচুর সংহিতা গ্রন্থ রয়েছে। এরপরে যে শাস্ত্রের পার্টটা থার্ড, যেটা নিয়ে আমরা যুদ্ধ করব, সেটার নাম হচ্ছে হোরা। হোরাটা কি? হোরা হচ্ছে দিন আর রাত, অহোরাত্র। এই অহোরাত্র, অহোরাত্র মানে হচ্ছে দিবা এবং রাত্রি। তো অহোরাত্র শব্দ থেকে অ বাদ দিয়ে দিয়েছে আর ত্র বাদ দিয়ে দিয়েছে, দিয়ে পড়ে রয়েছে হোরা। তো এই যে হোরা, এই হোরা পার্টটাই হচ্ছে মেইনলি প্রেডিক্টিভ পার্ট, বিচার। এই বিচার পার্টে যখন আমরা ঢুকবো, তখন এটা আর বিজ্ঞান থাকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব, সেটা কিন্তু বিজ্ঞান। সেটা অবশ্যই বিজ্ঞান, কোনো সংশয় নেই। কারণ আমি জন্মকুণ্ডলী বানাবো, আপনি বানাবেন, তারা বানাবেন, অন্য কেউ বানাবে, জন্মকুণ্ডলীটা জন্মকুণ্ডলী হবে। আমি যে ছক বানাবো সেখানে মেষ লগ্ন, আর হরিহর বাবু ছক বানাবেন সেখানে আহ বৃষ লগ্ন আসবে, এটা হবে না। যদি জন্ম সময় জন্ম তারিখ ঠিক থাকে, প্রত্যেকটা লোক একই লগ্ন বানাবে। তাই এটাকে আমরা বলবো সাইন্টিফিক ক্যালকুলেশন, সাইন্টিফিক অ্যাপ্রোচ। এরপরে আমরা আসবো প্রেডিক্টিভ। তোমার পেটে আমাশা হয়েছে, তার মানে কি হয়েছে? তার মানে হচ্ছে আমার যেখানে মঙ্গল ছিল, সেই মঙ্গলের উপরে দিয়ে চন্দ্র পাস করছে, এবং সেই চন্দ্রের নক্ষত্র অধিপতি, তার সঙ্গে আমার অষ্টম ভাবের সম্পর্ক হয়েছে। আমার পেটে হয়েছে আমাশা, সেই আমাশার কারণ আমি খুঁজছি কোথায়? মঙ্গল গ্রহের মুভমেন্টের মধ্যে। কি বললাম মুভমেন্টটা? মঙ্গল গ্রহ পাস করছে, না সরি, আমার মঙ্গল গ্রহের উপর থেকে চন্দ্র পাস করছে, এবং চন্দ্রের যে নক্ষত্র অধিপতি, সেই নক্ষত্র অধিপতি তিনি এখন এবার 8 নম্বর ঘরের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, তাই জন্য আমার আমাশা হয়েছে। তাহলে এইখানে আমি আছি, আর ওইখানে মঙ্গল গ্রহ আছে কোটি কোটি কিলোমিটার দূরে। সেই মঙ্গল গ্রহের মুভমেন্ট, সেই মঙ্গল গ্রহের সঙ্গে চাঁদের মুভমেন্ট, কিংবা আমার জন্মের সময় যেখানে মঙ্গল ছিল সেখান থেকে চাঁদের মুভমেন্ট, সেই মুভমেন্টে আমার পেটের গন্ডগোল হলো। তো সেইটা হচ্ছে গিয়ে বিজ্ঞান বললে পরে বিজ্ঞান আমাদেরকে মারতে আসবে, বলে এটা বিজ্ঞান পেয়েছো। বোঝাতে পারলাম কেন জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞান বলার ক্ষেত্রে আপত্তি রয়েছে? একটা বাচ্চার স্মৃতিশক্তি ভালো, তাহলে সঙ্গে সঙ্গে আমি বললাম যে তোমার কিন্তু বৃহস্পতিটা বলবান আছে। এটা আছে, আছে বলেই তার হচ্ছে গিয়ে স্মৃতিশক্তি ভালো। কিন্তু কেন বৃহস্পতির বলবত্তার সঙ্গে স্মৃতিশক্তির সম্পর্ক হচ্ছে, এর কোনো লজিক নেই। এর কোনো প্রপার যে সূত্র, যে সূত্রের মধ্য দিয়ে আমরা বলতে পারি যে এই কারণে বৃহস্পতির, এই কারণের জন্য বৃহস্পতির থেকে এই রকম ওয়েভস আসছে, বৃহস্পতির থেকে এরকম ভাইবস আসছে, সেই ভাইবসে হচ্ছে গিয়ে আহ তোমার পেটের যে নার্ভ বা আমার ব্রেনের যে নার্ভ, সেই নার্ভটা, সেই ভাইবস গুলোকে সেট করছে। যে সমস্ত মহাজাগতিক তরঙ্গ বৃহস্পতি গ্রহ থেকে আসছে, আমার ব্রেনের মধ্যে যে ক্যালসিয়াম আয়নস রয়েছে, সেই আয়নরা ওই ভাইবস কে অ্যাকসেপ্ট করছে,
অ্যাকসেপ্ট করে বৃহস্পতির সেই ভাইব্রেশন নিয়ে আমার ব্রেনের যে শ্বেত গ্রে ম্যাটার আর আহ, শ্বেত বস্তু আর গ্রে ম্যাটার মানে বিষয় বস্তু, তারা হচ্ছে কি এনার্জাইজড হচ্ছে, এবং তার কারণে আমার স্মৃতিশক্তি ভালো হয়েছে। এই ওয়েভটাকে পাওয়া যায়নি। এই জন্য এই জায়গাটাকে আমরা জ্যোতিষকে একটা আধ্যাত্মিক দর্শন হিসেবে ট্রিট করতে পারবো। আধ্যাত্মিক অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে দর্শনও অবশ্যই। তাই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিকে আমরা বিজ্ঞান বলতে পারবো না। এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মানুষ কিন্তু আমরা এটাই বলবো, মানে এরকম বলার কোনো রকম ব্যাপার নেই যে এটা বিজ্ঞান, এটাকে আমরা বিজ্ঞান বলবো না। তাহলে ইতিমধ্যে আমরা জানতে পারলাম হোরা বা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ইনিশিয়াল ফেজ। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি এটা হচ্ছে জ্যোতিষ বিচার শাস্ত্র। তো এই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির মধ্যে মূলত যেটা ছিল সেটা হচ্ছে কি রাজা বা রাজতুল্য ব্যক্তিবর্গ, তাদের যে কাজকর্ম, তাদের যে অ্যাক্টিভিটিস, সেই বিষয়গুলোর উপরে সে টাইমিং ঠিক করে, যুদ্ধে যাবে কোন সময় যাবে, কিংবা রাজার সন্তান হচ্ছে না কি করলে সন্তান হবে। রাজা রাজারা তখন জ্যোতিষদেরকে রাখতেন তাদের সভায় আহ, পরামর্শ দেওয়ার জন্য, এবং সেখান থেকেই ধীরে ধীরে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির উৎস হয়। তো এই জ্যোতিষের উৎস কিভাবে হয় বা কি করে হয় এটা বলা বিশাল মুশকিল। কিছু কিছু মানুষের মতে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে কি বাইরে থেকে এসছে, আবার কিছু বাইরে থেকে বলতে অন্য গ্রহ। আবার কিছু কিছু মানুষের মতে জ্যোতিষশাস্ত্র ভারতবর্ষীয় বা মিশরীয় বা এরকম বিভিন্ন সভ্যতা থেকে উৎপন্ন। যখন আমাদের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হয়েছিল, ঠিক সেই সময় আহ ইরাকে একটা সভ্যতা তৈরি হয়েছিল, সেটার নাম হচ্ছে ওই আহ এই টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে যে সভ্যতা তৈরি হয়েছিল। তারপরে চীন দেশে চীন সভ্যতা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ওয়াংহো আর ইয়াংসিকিয়াং নদীর তীরে। তো এই যে সভ্যতাগুলো একই টাইমে গড়ে উঠেছিল, বলা হয় এই সময় থেকেই ধীরে ধীরে জ্যোতিষ শাস্ত্রের উন্নতি হয়। তো আমি আর কি পার্সোনালি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি যে এখানে অন্য কোনো ধরনের ডাইমেনশন, অন্য কোনো ধরনের প্রাণী বা অন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন কিছু ব্যক্তিবর্গ যাদেরকে দেবতা বলা হয়, তারা ছিলেন বা তারা আছেন, বা তারা অন্য ডাইমেনশনে থাকেন, এবং তাদের যে চিন্তা ভাবনা টেকনোলজি ছিল, সেগুলো কিন্তু এখনকার দিনের টেকনোলজির থেকে অনেক বেশি অন্যরকম টাইপের। যেমন আমরা হচ্ছে গিয়ে তুনের মধ্যে বাণ রাখা হতো, এবং সেই বাণের মধ্যে বিশাল বিশাল ক্ষমতা ছিল, ব্রহ্মাস্ত্র। সেই অস্ত্রটা হচ্ছে গিয়ে খড়কে ব্রহ্মাস্ত্রে রূপায়িত করে দিত, মানে ট্রান্সফরমেশন অফ ম্যাটার, এটা ওনারা জানতেন। তাহলে এইরকম যে বিভিন্ন রকম বিষয়, ন্যানো টেকনোলজি, আমরা এখন দেখছি যে আয়রন ম্যান তিনি একটা সুটে টাচ করছেন, এবং সেটা বুকে টাচ করার সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যাচ্ছে, মাইক্রো রিয়াক্টর। এগুলো আমরা দেখি এখনকার দিনের বিভিন্ন সিনেমাতে, কল্পবিজ্ঞানের গল্পে। এবং সেই টাইপের ঘটনাগুলোই কিন্তু আমাদের এখানে লেখা রয়েছে। যেমন দ্রোণাচার্যের জন্ম, সেটা একটা কলসির মধ্যে হয়েছিল। এখন আমরা জানি যে কলসির মধ্যে না, টেস্ট টিউবের মধ্যে বা কোনো একটা সিস্টেম, মেশিন সিস্টেমের মধ্যে সন্তান হয়। এটা আমরা এখন জানি হয়। দ্রোণাচার্যের তখন হয়েছিল। হ্যাঁ, এরকম টাইপের বহু জিনিস। এখন আমরা প্লেনে চড়ি, তখনকার দিনে বিমান ছিল, এবং সেই যে বিমান চড়তো, সেই বিমানের যে ইন্ধন, ইন্ধন মানে হচ্ছে ফুয়েল, ফুয়েলটা কিভাবে পাওয়া যেত তার খবর নেই। রাবণ ভাবলেন যে তার ওই রথ ওপরে উঠে যাবে। ওর যে রথ ছিল পুষ্পক রথ, সেই রথ আকাশে উঠতে শুরু করলো, ভাবতে ভাবতেই রথ চলতে শুরু করলো, মানে এনভায়রনমেন্ট থেকে এনার্জি নিয়ে চলতে শুরু করলো। তো এগুলো হচ্ছে গিয়ে সুপার সায়েন্স বা হাইপার সায়েন্স থাকতেই পারে। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই ব্যাপারগুলো ছিল। আর আমার বিশ্বাসে অনেকেই আঘাত দিয়েছেন, তারা দিতেই পারেন, তাতে আমার কিছু আসে যায় না। আমি অটুট বিশ্বাসে বিশ্বাসী যে এরকম ব্যাপার স্যাপার গুলো ছিল, কিন্তু সেগুলো কিছু পরিবর্তন হয়েছে। সেই সমস্ত মানুষরা, সেই সমস্ত দেবতারা চলে গিয়েছেন, বা অন্য কোথাও তারা অন্য কোনো ভাবে রয়েছেন। তো যাই হোক না কেন, তাহলে এই যে অ্যাস্ট্রোলজি, এটা আমরা ধরে নিতে পারি ওই সময় থেকে, মানে হরপ্পা মহেঞ্জোদারো এই সময় থেকে শুরু হয়, এবং সিন্ধু সভ্যতার মানুষরা তা আস্তে আস্তে এই বিষয়গুলিকে অ্যাডপ্ট করতে শুরু করে।
বৈদিক যুগে বা আর্য যুগে এই রামায়ণ মহাভারতের গল্প কিন্তু আর্যদের থেকে রামায়ণ মহাভারতের লোকজনরা অনেক বেশি কোয়ালিটির ছিল। আর্যরা কিন্তু মূলত যোদ্ধা এবং পার্সিয়ালি যাযাবর জাতি ছিলেন। তো আর্যদের জীবনযাত্রা বা তাদের অ্যাক্টিভিটিস এর সঙ্গে ওই তারকা নগরী নির্মাণ কিংবা ওই ধরনের সাংঘাতিক সাংঘাতিক বিজ্ঞানসম্মত যন্ত্রপাতি, তার ব্যবহার, অস্ত্রের ব্যবহার, সেগুলো কিন্তু কানেক্টেড নয়। কারণ আর্যদের জীবনধারায় কত ধরনের উন্নত অস্ত্র দেখতে পাওয়া যায় না, আর্যরা ইতিহাসের মধ্যেই পড়েন। কিন্তু রামায়ণ মহাভারতে আমরা যে সমস্ত অস্ত্র বা যে সমস্ত নগরের বিবরণ পাই, সেগুলো কিন্তু আমাদের আর্য সভ্যতার সঙ্গে ম্যাচ করে না। আর্য সভ্যতা মূলত গ্রাম ভিত্তিক সভ্যতা ছিল। যাই হোক, ওই সময়ের পর থেকে ধীরে ধীরে জ্যোতিষের চর্চা শুরু হয়। এবং জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু সাউথ ইন্ডিয়া, তারপরে হচ্ছে গিয়ে ওই যেখানে আমাদের হরপ্পা মহেঞ্জোদারোর লোকজনরা পালিয়ে এসেছিলেন, সাউথ ইন্ডিয়া, তারপরে আসাম, ব্রহ্মপুত্র অববাহিকা, তারপরে পুরুলিয়ার কিছু অংশ, পাঞ্জাব, রাজস্থানের কিছু অংশ, এই সমস্ত স্থানে জ্যোতিষের খুব হাই লেভেল চর্চা হতে শুরু করে। কিন্তু তখনই একই সঙ্গে সঙ্গে মানুষ এই শাস্ত্রটাকে সংরক্ষণ এবং গোপন করতেও শুরু করে। ফলে এরা পরিবারের মধ্যে কুক্ষিগত করে ফেলতে শুরু করে। সাউথ ইন্ডিয়াতে রয়েছে পরিবারের মধ্যে বিবাহ প্রথা, এবং এটা বহু আগে থেকেই রয়েছে। তো পরিবারের মধ্যে বিবাহ প্রথার যে উদ্দেশ্য, সেটা হলো পরিবারের জ্ঞান এবং সম্পত্তি সেটা যাতে বেরিয়ে না যায়, তার জন্য একটা চেষ্টা করা। তো সেখানে এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান সাউথ ইন্ডিয়া চলে গেল, বিভিন্ন ধরনের জ্যোতিষ, সেই চরম চরম জ্যোতিষ, নারী অ্যাস্ট্রোলজি, বিভিন্ন ধরনের জ্যোতিষ। আর এইদিকে মানুষজন ভাবলো উত্তর ভারতের লোকেরা জ্যোতিষ জানে, এবং বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম টর্চার অত্যাচার এগুলো হতে শুরু করলো। তার ফলে আমাদের যে জ্যোতিষ উত্তর ভারতীয় অঞ্চলে, সেখানে বিভ্রান্ত হতে শুরু করলো, সেখানে অবলুপ্ত হতে শুরু করলো। তার পরবর্তী সময় যখন আমরা নাম শুনেছি ওই আলেকজান্ডারের ভারত আক্রমণ, ওই সময় প্রাচীন ভারতে একটা ইউনিভার্সিটি ছিল যাকে বলা হতো বিশ্ববিদ্যালয়। তার নাম ছিল তক্ষশিলা ইউনিভার্সিটি। পাকিস্তান, পাকিস্তান নয়, অ্যাকচুয়ালি আফগানিস্তানে রয়েছে তক্ষশিলা ইউনিভার্সিটি। তো সেই ইউনিভার্সিটিতে সেইখানে প্রচুর গ্রন্থ ছিল। সেই সমস্ত গ্রন্থ থেকে আলেকজান্ডারের সঙ্গে যে সমস্ত সাহিত্যিক ঐতিহাসিকরা এসেছিলেন, তারা সমস্ত রকম তথ্য কালেক্ট করে নিলেন। আর এদিকে আলেকজান্ডার আমাদের পুরুর ভয়ে তিনি কোন রকমে পালিয়ে গেলেন। তো পুরুর ভয়ে পালিয়ে গিয়েছিলেন কারণ আলেকজান্ডার বা একজন গ্রিক যোদ্ধা, তাকে আমরা এতটাও শান্ত শিষ্ট নম্র সুসভ্য ভাবতে পারি না, যিনি একজন রাজার একটা বাক্যে, যে রাজার সাথে রাজার মতন ব্যবহার চাই, তাতে তিনি তাকে রাজ্য টাজ্য ছেড়ে দিয়ে চলে গেলেন। তো ভদ্র গ্রিসের লোকজন ওই যুগে ছিল না। তো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, বর্তমানে এটা প্রমাণিত, যে আলেকজান্ডারের সঙ্গে ছিল অশ্ববাহিনী, এবং পুরোর যে হস্তি বাহিনী, তার কাছে আলেকজান্ডারের সৈন্যরা ভীষণভাবে পরাজিত হয়, এবং তারপরে পরেই আলেকজান্ডারের মৃত্যুও হয়। যাই হোক, সেটা আমাদের কথা না। টলেমি, তারপরে আরো কিছু জ্যোতিষ আল- আলেকজান্ডারের সঙ্গে যারা ছিলেন, তো তারা এই সমস্ত বইপত্রগুলো নিয়ে যান, ম্যাক্সিমাম বইপত্র কিংবা নথি, সেগুলো তারা নিজেদের সঙ্গে করে নিয়ে যান, এবং সেখান থেকে আরেকটু গবেষণা করে তারা পাশ্চাত্য জ্যোতিষ ফরমেশন করেন। এবং এদিকে ততদিনে ধীরে ধীরে ভারতবর্ষেও জ্যোতিষের গবেষণা বাড়তে শুরু করেছে। এই জওহরলাল নেহেরু, তার বন্ধু ছিলেন এন সি লাহিড়ী, মানে নির্মল চন্দ্র লাহিড়ী। নির্মল চন্দ্র লাহিড়ী, তিনি আহ পঞ্জিকাতে কিছু সংশোধন করেন, অয়নাংশ ক্যালকুলেশন করেন, এবং এই সমস্ত ক্যালকুলেশনের মাধ্যমে তিনি বেশ এন সি লাহিড়ী একটা কারেকশন, অয়নাংশ কারেকশনের একটা জায়গাতে তিনি চলে আসেন। এবং সেই সময় থেকে আস্তে আস্তে জ্যোতিষ চর্চা বাড়তে থাকে। তো তারপরে দীর্ঘদিন, দীর্ঘদিন ব্রিটিশ পিরিয়ড, তার আগের বেশ কিছু সময় মানুষের, বিশেষ করে ভারতবর্ষের জ্যোতিষ শাস্ত্র অবহেলিত অবস্থায় ছিল। তারপরে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে শুরু করে। ইমপ্রুভমেন্ট মানে আবার জ্যোতিষশাস্ত্র একটু একটু করে নিজের জায়গা প্রাপ্ত হতে শুরু করে। এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে জ্যোতিষশাস্ত্রকে পড়ানো হয়, জ্যোতিষকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। তো এই যে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে জ্যোতিষকে মান্যতা দেওয়া হয়েছে, এই
কাজের পেছনে আমাদের মহর্ষি কে এন রাও এর বিরাট অবদান রয়েছে। আপনারা প্রচুর বই দেখতে পাবেন কে এন রাও এর লেখা, বাজারে অসংখ্য বই রয়েছে। এবং তিনি কিন্তু জ্যোতিষকে বিরাট গুরুত্ব দিয়েছিলেন। এবং তার প্রচেষ্টাতেই কোর্ট কিন্তু জ্যোতিষকে একটা শাস্ত্র হিসেবে সম্মতি দিতে সক্ষম হয়। এবং বর্তমান কালে ইগনোতে অ্যাস্ট্রোলজি পড়ানো হচ্ছে, যদিও সেই পড়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজির জন্য আপনাদেরকে এই আমাদের মতো ইনস্টিটিউটে শিখতে হবে। তো এইভাবে অ্যাস্ট্রোলজি ক্রমাগত ডেভেলপমেন্ট হয়ে আসছে। তারপরে ধীরে ধীরে এখন সোশ্যাল মিডিয়া, যোগাযোগ, যাতায়াত এগুলো উন্নত হওয়ার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে শিখতে পেরেছে। শিখে একটা অ্যামালগামেশন তৈরি করতে পেরেছে, যে আমি কিছু জানতাম আরো নতুন কিছু শিখলাম, দুটোকে মিলিয়ে নতুন একটা পদ্ধতি তৈরি করে। আপনারাও তৈরি করতে পারেন, অবশ্যই পারেন। তো সেই রকম ভাবে কিছু ডেভেলপমেন্ট হয়েছে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। তারপরে বিদেশ দেশ এদের বিভিন্ন রকম মানুষের মধ্যে ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। লিথুয়ানিয়া থেকে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি আমার সঙ্গে বেশ কিছুদিন ছিলেন, অন্যান্য অ্যাস্ট্রোলজারদের সঙ্গেও তিনি ছিলেন। তো তার নাম হচ্ছে অন্ড্রিয়াস বেনেট্রিয়াস। তো তাকে আপনারা এই ফেসবুকে দেখতে পাবেন। তিনি মূলত ভাষাবিদ, মানে বিভিন্ন বিদেশি ভাষা নিয়ে চর্চা করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি প্রেত চর্চা করেছেন। প্রেত মানে ভূত প্রেত, সেগুলো নিয়ে তিনি চর্চা করেছেন। প্রেত তত্ত্ববিদ বলা যেতে পারে। এবং উনি আমার সঙ্গে অনেকদিন ছিলেন, অনেকদিন বলতে বেশ কিছুদিন উনি আমার উম সাথে অনেক রকম কথা বলেছেন, একাধিকবার ইন্টারভিউ নিয়েছেন। তো সেই সমস্ত করে টোরে উনি চলে গেছেন। তাহলে এই যে লোকটা, এর সঙ্গে এই কথাবার্তা বললাম, উনি আমার কাছ থেকে কিছু শিখলেন, আমি ওনার কাছ থেকে কিছু জানলাম। এই যে জ্ঞানের আদান প্রদান হচ্ছে, তার ফলে কি হলো, আমরা পরস্পরকে সমৃদ্ধ করতে পারছি। এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, যারা অফলাইনে ক্লাস করতেন অনেকদিন আগে। ভদ্রলোকের উনি ওই মহারাষ্ট্র বা এরকম জায়গা থেকে এসেছিলেন। তো উনি এখানে এসেছিলেন, উনি কথা বলতে পারেন না, ওনার গলার যে ভয়েস সেটা নেই। তো উনি এখানে এসে অনেক কিছু কথাবার্তা বললেন, ধীরে ধীরে, খুব স্লো। তো উনি কতগুলো মেজারমেন্ট বলেছিলেন। তো সেই মেজারমেন্ট গুলো উনি যেগুলো বলেছিলেন, সেই মেজারমেন্টের মধ্যে কিছু গন্ডগোল ছিল। তো সেইটা ঠিকঠাক করবার জন্য আমি একটা কম্পাস কিনি। তো আমি আপনাদেরকে কম্পাসটা দেখাই, আপনারা কম্পাসটা দেখুন। আমি আর কি আপনাদেরকে নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে এরকম কম্পাস আপনারা এর আগে দেখেন। কম্পাস মানে কাটা কম্পাস। এই কম্পাসটা এই কম্পাসটার এই যে মানে ছড়ানোর যে মাত্রা, এইটাকে এইভাবে আর কি চেঞ্জ করা যায়। তো এই কম্পাস আপনারা এর আগে দেখেন। দেখা যাচ্ছে কম্পাসটা। তো হ্যাঁ ফলে স্যার, দেখা ওই যাচ্ছে। দেখিনি, সত্যি দেখিনি। এই এই যে লোকটা, ওই লোকটার কাছ থেকে আমি এই আইডিয়া পাই। এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমি যখন কাজ করব, বা আমি যখন আপনাদেরকে অ্যাডভান্স পামিস্ট্রি যদি কোনোদিন আমি শেখাতে পারি, তার আগে কথা হচ্ছে যদি আমি নিজে শিখতে পারি, তাহলে তখন আপনারা বুঝতে পারবেন এইটার ইমপ্লিমেন্টেশন কতটা। ছোট্ট ছোট্ট লাইফ ইভেন্ট বেরিয়ে আসে হাতের রেখায়। তো যাই হোক না কেন, তো ওনার কাছ থেকে কিন্তু এটা আমি শিখেছি। এবং উনি আমাকে এটাও বলেছিলেন যে কম্পাস দিয়ে কপালের রেখার মধ্যে ডিস্টেন্স বা গ্যাপ মেনটেন করে, মেজারমেন্ট করে আমরা বলতে পারি যে কোথায় কোন কিছু হবে। তো উনি বলতে পারেন কিনা, উনি কারোর কাছ থেকে জেনেছেন কিনা, এটা ডিটেল আমার কাছে নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে উনি যে আইডিয়াটা দিয়ে গেছিলেন, সেখান থেকে কিছু ডেভেলপ করা যেতে পারে। তো এইভাবেই ধীরে ধীরে অ্যাস্ট্রোলজির আমরা ডেভেলপমেন্ট দেখতে পেয়েছি। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে। যতটা সম্ভব অ্যাস্ট্রোলজি আস্তে আস্তে নিজের জায়গাটাকে খুঁজে বার করতে সক্ষম হয়েছে। এবার আমাদের পড়তে হবে ব্রাঞ্চেস অফ অ্যাস্ট্রোলজি। তাহলে আমরা মোটামুটি পড়লাম দ্য হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাস্ট্রোলজি, অল্প সময়ে যতটুকু বলা যায়। এরপর আপনারা প্রচুর পড়াশুনো করবেন এই বিষয়গুলো নিয়ে, আরো ডিটেইল শিখতে শুরু করবেন। এরপরে আমরা জানবো ডিফারেন্ট ট্রেন্ড অ্যান্ড ট্র্যাডিশনস অফ প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। তো একদম বেসিক, প্রথমে আমরা বৈদিক জ্যোতিষ, আমরা সবাই জানি প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির মধ্যে বৈদিক জ্যোতিষ রয়েছে।
তার মধ্যে কিছুদিন ধীরে ধীরে আরো কিছু থিওরিজ এলো, তার মধ্যে কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, এরকম বিভিন্ন টাইপের অ্যাস্ট্রোলজি ধীরে ধীরে এলো বাজারে। তারপরে সেখান থেকে আরো কিছুটা অ্যাডভান্সড হলো। একজন একটা ব্যাক টু প্যাভিলিয়ন থিওরি বার করলেন, কেউ আরো নানা রকম বেশ কিছু থিওরি বার করেছেন, একজন পিএসসি পদ্ধতি বার করেছেন, আরএস পদ্ধতি। আমাদের জ্যোতিষ জগতের একটা বিরাট বড় দিকপাল ব্যক্তি মারা গেলেন, নাম হচ্ছে রণতোষ সাহা। আপনারা খেয়াল, উনি নেই তো, রণতোষ সাহা উনি হচ্ছেন গিয়ে পশ্চিমবঙ্গের মোটামুটি বলা যেতে পারে সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ রণতোষ সাহাকে বলা যেতে পারে। তো উনি আরএস পদ্ধতি, রণতোষ সাহা পদ্ধতি বার করেছিলেন। তো ওনার জীবনে কিছু ট্র্যাজেডি রয়েছে যেগুলো আমি অল্প অল্প জানি, অনেক লোক অনেক বেশি জানেন। তো সেই ট্র্যাজেডির কারণে রণতোষ সাহা সেই লেভেলের জায়গায় যেতে পারেননি যেখানে বিভি রামন বা কে এন রাও বা হচ্ছে গিয়ে আহ কে এস কৃষ্ণমূর্তি গিয়েছেন। তো এই এই লেভেলটাতে উনি কিন্তু অ্যাচিভ করতে পারেননি, যদিও আমি আর কি বলবো, আমার জ্ঞানে পশ্চিমবঙ্গের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ হচ্ছে রণতোষ সাহা। তো তিনি মারা গেলেন কালকেই বোধহয়, কালকে না পরশুদিন মারা গেছেন বোধহয়। তো উনি আরএস পদ্ধতি বার করেছেন। পণ্ডিত অর্জুন চক্রবর্তী বলে এক ভদ্রলোক আছেন, তিনি পিএসসি পদ্ধতি বার করেছেন। তো এরকম বহু মানুষ বহু পদ্ধতি বার করেছেন, সবই নর্মাল প্রেডিক্টিভ পদ্ধতি। এটা হচ্ছে গিয়ে ধরা। রিসেন্ট কলেজ স্ট্রিটে গিয়ে একটা বই দেখলাম, তার নাম হচ্ছে এডিএন পদ্ধতি, আচার্য দেবাশিস নন্দী পদ্ধতি। তো এরকম কোনো অসুবিধা নেই, দুদিন পরে এরকম হতেই পারে যে এম পদ্ধতি, অনিমেষ বাবু অনিমেষ মজুমদার পদ্ধতি হতেই পারে, শ্রাবন্তী পাল পদ্ধতি হতেই পারে, এতে কোনো অসুবিধার কিছু নেই। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজি ডিফারেন্ট ট্রেন্ডস তৈরি হচ্ছে। এর মধ্যে কিছু কিছু ট্রেন্ড তারা আর কি একটা জায়গা তৈরি করতে পেরেছে, আর বাকিরা হারিয়ে গেছে। এরপরে আরো কিছু ব্রাঞ্চেস রয়েছে, যেমন হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক শাস্ত্র মানে হচ্ছে গিয়ে সামগ্রিক ভাবে মুখমণ্ডল, শরীরের গড়ন গঠন ইত্যাদি দেখে প্রেডিক্ট করার পদ্ধতি, তার নাম হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। মুখ দেখে কিছু একটা বলা। আমি আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে মুখ দেখে অল্প বিস্তর বলা যায়, কিছুটা ঠিক হয় কিছুটা ভুল হয়, বলা যায়। আহ, একটা মানুষের মোটামুটি কোয়ালিটি, এটা তো আপনাকে মুখটা দেখেই বুঝে নিতে হবে, একবার তাকিয়ে বুঝে নিতে হবে যে এই মানুষটা সেই মানুষ যাকে আমি চাইছিলাম। এটা এটা বুঝে নেওয়ার একটা ক্ষমতা, এটা আমাদেরকে মানে ইয়ে করতে হবে, গেইন করতে হবে। তারপরে রয়েছে আমাদের বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জ্যোতিষ শাস্ত্রে যাই করি না কেন, সেখানে সমস্ত কিছুতে বারবার একটা কথা আসে, স্থান কাল পাত্র। স্থান কাল পাত্র দেখে বিচার হয়। যেমন একটা লোককে বলা হলো, এই তোমার তো শনি রয়েছে লগ্নে, তুমি তো কালো হবে। এবারে আপনি গেলেন হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজে, সেখানে গিয়ে দেখলেন এতে সবাই কালো, কিন্তু একজনের লগ্নে শনি আর একজনের লগ্নে বৃহস্পতি। আপনি আলাদা করতে পারছেন না যে তোমার লগ্নে বৃহস্পতি, তুমি তো ফর্সা হওয়ার কথা ছিল কিন্তু তুমি তো কয়লার মতো কালো। তো আপনি বলতে পারবেন না ওইখানে গিয়ে, মুশকিলে পড়বেন। তো এই যে আহ ব্যাপার, যে কোন স্থানে ঘটনাটা ঘটছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। একজন জাতকের আপনি দেখলেন জন্মকুণ্ডলী বিরাট বলবান, বিশাল বলবান, কিন্তু তারপরে গিয়ে দেখলেন যে বাড়িটাতে সেই জাতক থাকে সেই বাড়িটা টোটালি ড্যাম, কিচ্ছু দাম রইলো না বলবান গ্রহের। লগ্ন চার্ট সব বলবান, কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবে না, তার বাস্তুটাই সর্বনাশ হয়ে গেছে। এরপরে কোন একটা আধুনিক পার্ট এসছে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বটা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ, তাকে আমরা ইগনোর করতে পারি না। আমরা শিখবো সংখ্যাতত্ত্ব, অল্প অল্প শিখবো কারণ আমি অল্প অল্প জানি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে উম, আমরা শিখবো না, মানে আমরা জানবো যে এগুলো আছে। যেমন হচ্ছে ট্যারো কার্ড রিডিং। এটা বিভিন্ন ধরনের ট্যারো কার্ড রয়েছে, কিছু স্পিরিচুয়াল কার্ড তাদের উপরে বেস করে প্রেডিক্ট করবার টেকনিক, সেগুলো আমরা শিখতে পারি। অনেক সোজা এটা, অ্যাস্ট্রোলজির বেসিক অ্যাস্ট্রোলজির থেকে বা আমাদের সাধারণ জ্যোতিষের থেকে এগুলো অনেক সোজা। সোজা নয়, বাট কিছু সিম্পল ওয়ে আউট আছে।
তো এরপরে আমরা এই বিষয়গুলো শিখবো। বৈদিক ট্যারো কার্ড, বৈদিক কার্ড সেগুলো রয়েছে। আমাদের নক্ষত্র কার্ড রয়েছে, সেখান থেকেও খুব ভালো প্রেডিকশন করা যায়। তো এইগুলো হচ্ছে আমাদের একদম গোড়ার কথা। এবার আমরা এর আগেই করে নিচ্ছি, যেটা হচ্ছে দ্য কোয়ালিটিস অফ অ্যান অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারকে সাহসী হতে হবে এবং ধর্মপরায়ণ হতে হবে। ধর্ম মানে কিন্তু একদম ওই হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম এগুলো নয়। ধর্ম হচ্ছে গিয়ে যা আমাদেরকে ধারণ করে, যা আমাদেরকে মনের বিকাশ ঘটায়। একজন এক ধর্মসভায় আমি এর মধ্যে গিয়েছিলাম। সেই ধর্মসভায় বলছে, শান্তি লানে কে লিয়ে ক্রান্তি লানা পড়েগা। তো আমি আর কি শুনে বুঝলাম যে এ হচ্ছে কি সেই সুরসুরি দেওয়া পাবে। তো বলছে রীতিমতো যে শান্তিকে নিয়ে ক্রান্তি লানা পড়েগা। ক্রান্তি কেন আমি আনতে যাব? আমার তো স্বাধীন দেশে আমি তো উচ্চবাচ্য করে লোককে খেপিয়ে তো আমার লাভ নেই। আমি তো যোগী পুরুষ। আমি কেন ক্রান্তির চিন্তা করবো? আমি তো শান্তির চিন্তা করি। তো এ বলছে শান্তিকে নিয়ে পেলে ক্রান্তি লানা পড়েগা। তো এই যে এটা এটা হচ্ছে কি অ্যাস্ট্রোলজারের কোয়ালিটি নয়। সফট, সেন্সিটিভ, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, এইরকম মেন্টালিটি থাকতে হবে। তখনই কিন্তু সেই জাতক বা সেই মানুষ তিনি অ্যাস্ট্রোলজার হতে পারবেন। তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজারকে হতে হবে স্বল্পভাষী, তাকে হতে হবে স্বল্প চাহিদা যুক্ত, স্বল্প ভোজনে আগ্রহী, নিজের শরীরকে সবসময় সুঠাম এবং যত্নে রাখা, সুস্থ সবল এরকম একজন মানুষ। এক ভদ্রলোক আছেন, তিনি আমাদের সঙ্গে জ্যোতিষ শেখেন। তিনি হচ্ছে ভয়ঙ্কর পটু। তিনি একবার যদি কথা শুরু করলেন, শুরু করে শেষ যে কখন করবেন সেটা বলা মুশকিল। তো এই লোকটার কাছে, এই লোকটা অ্যাস্ট্রোলজি শিখতে পারেন, অবশ্যই শিখতে পারেন, কিন্তু তার কাছে এসে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন পাওয়া, এটা তো সত্যিই কঠিন। আমি কাউকে বড় বা ছোট করব না, কিন্তু আমাদের যদি অঙ্গ প্রত্যঙ্গ দৃঢ়, সুগঠিত, সুন্দর না হয়, সেই ক্ষেত্রে আমরা জ্যোতিষ চর্চায় কি করে সাফল্য লাভ করব? কারণ আমি তো হচ্ছি দৈবজ্ঞ। আমরা দেবতার লেখা পড়তে জানি, আমরা দেবতার বক্তব্য উপলব্ধি করতে জানি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজারকে কিছু কিছু বিষয়কে মানতে হবে। যে গ্রহরা হলেন চরম ক্ষমতাশালী, নবগ্রহ স্তোত্র পাঠ প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে করতে হবে। এবং তখনই কিন্তু আলটিমেটলি আপনি জ্যোতিষকে গ্রহণ করতে পারবেন। তো প্রত্যেকে পঞ্জিকা থেকে নবগ্রহ স্তোত্র দেখে নেবেন, খুঁজে নেবেন, লিখে নিতে পারেন। আমি গ্রুপে দিয়ে দিতে পারি নবগ্রহ স্তোত্র, আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। না, আমি ওরা দিয়েছিলাম, গ্রুপে আমি দিয়েছিলাম। তো নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, প্রত্যেকটা উচ্চারণ সঠিক ভাবে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন আপনারা। এবং এর ফলে আমাদের এই গ্রহগুলোর প্রতি যে আকর্ষণ, একটা ভক্তি, সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। এবং এর ফলে কি হবে, আমাদের এই গ্রহরা আমাদের জীবনে বেশ ভালোভাবে ফল দিতে শুরু করবে, আমাদের জীবনে এই গ্রহরা পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে। আচ্ছা, এইবার আমরা জ্যোতিষ সে ঢুকবার আগে আমরা একটা বিষয় সম্পর্কে একটু জানবো। এবার আপনাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে, আপনাদের দু একজনকে। আমাদেরকে একটুখানি বলতে হবে ভাগ্য সম্পর্কে দু একটি কথা। আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে, আমরা তো ভাগ্য বক্তা, তো আমাদের এই ভাগ্য সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে যে ভাগ্যটা কি, ভাগ্য কি পরিবর্তনশীল না ভাগ্য অপরিবর্তনীয়? যদি ভাগ্য অপরিবর্তনীয় হয়, তাহলে আমি জ্যোতিষের কাছে কেন যাব? জ্যোতিষের কাছে তো আমি ভাগ্য পাল্টাতেই যাচ্ছি, রত্ন পড়বো আর ভাগ্য পাল্টাবে। তাহলে ভাগ্য কি পরিবর্তনশীল না ভাগ্য পরিবর্তনশীল নয়, এই বিষয়ে আমাকে আহ কে বলবেন? একটা দুটো কথা বললেই হবে। সৌরভ বাবু বলুন। আচ্ছা, আমরা যখন বলবো তখন কিন্তু আমরা একটু ভিডিওটাকে অন করব। আচ্ছা, আর কেউ, আর কেউ কি বলবেন? শেখর বলবে, তানিয়া কি বলবে। বলবো? ভাগ্য কি পরিবর্তনশীল না ভাগ্য স্থির দৃঢ়? ভাগ্য
কিরকম ব্যাপারটা? স্যার, হ্যাঁ। একটু বলার চেষ্টা করব। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ স্যার, ভাগ্য হচ্ছে আমাদের জীবদ্দশা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালের মধ্যে যা যা ঘটা সম্ভব বা যা যা ঘটবে তাকে আমরা ভাগ্য বলতে পারি। এবার আমি আমার গুরুর কাছ থেকে জেনেছি ভাগ্য 30 থেকে 40% কিছুটা এদিক ওদিক করা যায়, সবটা কিছু করা যায় না, সম্ভব না এটা। তার ভগবানের জায়গায় তার জায়গা থাকতো। তো সেই জন্যই মানুষ জ্যোতিষের কাছে যায়, স্যাটিসফ্যাকশন আশা করে এবং চায় ভালো ভালো কিছু আহ, তারা বলুক, জ্যোতিষী বলুক, ভালো দিকগুলো তুলে ধরুক, আর খারাপ কথাগুলো শুনতে চায় না। তবে হ্যাঁ, যত দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষ স্বীকার করুক বা না করুক, কারণ মনের ডাক্তারের পাশাপাশি কিন্তু আহ জ্যোতিষীরা উঠে আসছে। কারণ মানুষ অনেক কিছু একটা আগাম আন্দাজ করতে পারছে তার সঙ্গে কি হতে চলেছে, সেটা কিন্তু একমাত্র জ্যোতিষ দ্বারাই সম্ভব। এবার সঙ্গে ট্যারো আছে, বাস্তু আছে, পাম আছে, অনেক কিছুই আছে। কিন্তু জ্যোতিষকে আমি সবার মাঝখানে রাখবো, তার পাশে আভা মনে করতে পারি ওগুলোকে। সেটা হলে মোটামুটি একটা কমপ্লিট একটা ব্যাপার তৈরি হতে পারে। থ্যাংক ইউ স্যার, বলার সুযোগ দেওয়ার জন্য। বাহ। তানিয়া, ভিডিও অন করেছিল, আমরা বন্ধ করে দিয়েছি। মাইক্রোফোন। স্যার, প্রথমত আপনি আমার প্রণাম নেবেন। কারণ আমি আমার জীবনে অনেকটা দেরি করে আপনাকে পেয়েছি, আপনার সান্নিধ্যে এসেছি। এবং আমার কাছে যেটুকু যা জানার আছে, এই কটা বই পড়েছি সেটুকুই, মানে আমি তো গুরু পাইনি। এখন মায়ের ইচ্ছেতে আমি আপনাকে পেয়েছি। তো আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু, মানে ওই দু চারজনকে, মানে হাত দেখে, মানুষের চার্ট দেখে যেটুকু যা আমি বুঝেছি রেমেডি করে। তো আপনি যদি আমাকে পারমিশন দেন তবে এইটুকু আমি বলবো, ভয় লাগছে বলতে কিন্তু বলবো। প্রশ্নটা খুব সিম্পল, আমরা ভাগ্য নিয়ে কথা বলবো। ভাগ্য পরিবর্তনশীল না অপরিবর্তনীয়, এটা তো আমাদের জানা দরকার। তো স্যার, আপনি সেইটাতে আমাকে আমাদের পারমিশন এই দিলে আমি মুহূর্তে কি একটুখানি ভাবনা, বলবো আপনাকে। এটা আমরা, হ্যাঁ নিশ্চয়ই বলুন। স্যার, আমার মনে হয়েছে যে ভাগ্যটা আমাদের কর্মের সাথে ভীষণভাবে জড়িত। মানে এটা আমাকে মানতেই হবে। কিভাবে? যে আমি একটা জীবনে ডিসিশন নিতে চলেছি, এবং ডিসিশনটা আমি নিজে কতটা নিতে পারবো, সেটা আমি যদি নিজে না ডিসিশনটা নিতে পারি, সেই সময় যদি আমি একজন জ্যোতিষীর কাছে যাই এবং তার পরামর্শ যদি নিই, সেটা খানিকটা গুরুর কাজই করবে মনে হয় আমার। এবং সেক্ষেত্রে মানে আমার যে ভাগ্যটা, মানে আগামী দিনের যে স্টেপটা আমি নেব, তার আগে যে আমি যে গুরুর সান্নিধ্যে এলাম, তা সে যদি সঠিক জ্যোতিষী হয়ে থাকে, সে আমাকে একটা আলো দেখাবেন। এবং তার পরামর্শ নিয়ে হয়তো আগামী দিনে ভাগ্যটা খুব খারাপ অবস্থা থেকে আমি প্রিভেন্ট করতে পারি এই কর্মটা দিয়ে। পুরোপুরি যে আমি 1 কোটি টাকা পেয়ে যাব, আজকে লটারিটা কাটতে যাব, তার জন্য জ্যোতিষীর কাছে যাচ্ছি, কর্মটাই তো ভুল করছি আমার মনে হচ্ছে। মানে লোভে পাপ, পাপেই মৃত্যু। তো কি কারণে আমি জ্যোতিষীর কাছে যাচ্ছি, মানে কর্মটা আমি ঠিক কি কারণে করছি। আর কিছুটা তো প্রারব্ধ কর্ম আছেই। তো ভাগ্য যে সমস্তটাই যে কর্মের উপর ডিপেন্ড করছে তাও নয়। হ্যাঁ, এইটুকুই স্যার আমি জানি। আর বাকিটা তো আপনি আমাকে শেখাবেন। আর আমার খুব ভালো লাগছে ক্লাস করতে। থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। প্রণাম নেবেন। আচ্ছা, সৌরভ বাবু কিছু বলবেন? স্যার আমি মাইক্রোফোন, মাইক্রোফোন অফ। স্যার, একটা কথা বলবো। সৌরভ বাবু মাইক্রোফোন অফ হয়ে আছে। আচ্ছা, কে বললো একটা কথা বলবো? হ্যালো, হ্যালো। আচ্ছা, সৌরভ বাবু বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, বললাম যে স্যার, ভাগ্য পরিবর্তনশীল। কারণ সকালে আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে আমাদের প্রচুর ঘটনাগুলি ঘটে, এবং আমরা বুঝতে পারি যে ভাগ্য আমাদের সহায় আছে বা নেই। কারণ দেখা যায় একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে সে বাথরুমে স্নান করতে গেল, হঠাৎ করে বাথরুমে পড়ে পা ভেঙে গেল, এরকম ঘটনাও দেখেছি। আবার একটা লোক হয়তো যাচ্ছে, যাওয়ার পরে হয়তো দেখা গেলো একটা লটারি বিক্রেতা সে লটারি বিক্রি করলো,
পরবর্তীকালে দেখা গেল সে একটা লটারি তার প্রাপ্তি হলো, বা কোনো একটা জায়গায় সে গেল, যাওয়ার পরে একটা ইনফরমেশন পেলো, দেখা গেলো একটা বিজনেসের শুরুয়াত হয়ে গেল, নতুনত্ব বা কোনো মানুষের সান্নিধ্যে আসলো, দেখা গেলো জীবনটা পাল্টে গেল। মানে এরকম অসংখ্য উদাহরণ আমরা জীবনে প্রতিটা মুহূর্তে পাই। ফলে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমি সর্বদাই বিশ্বাস করি যে ভাগ্য পরিবর্তনশীল। ঠিক আছে, এবার হচ্ছে কি আমাদের স্নেহাশিস। স্যার, একটা কথা আমার মনে আসলো। স্যার, ভাগ্য অবশ্যই পরিবর্তনশীল, যেটা আমার আগে একজন ম্যাডাম বলল। অবশ্যই কর্মের দ্বারাই পরিবর্তনশীল, এবং সেটা আমাদের যে কোনো কর্ম হতে পারে, ইভেন ভক্তিও হতে পারে। কেন ভক্তির কথা বললাম, আমার ঋষি মার্কণ্ডের কথা মনে পড়লো, যার 16 বছর বয়সে অবশ্যম্ভাবী মৃত্যু লেখা ছিল, কিন্তু সে নিজের ভক্তির দ্বারা এবং মহামৃত্যুঞ্জয় কন্টিনিউয়াসলি পাঠ করার ফলে যমরাজও তাকে নিতে পারেনি। তো সেই ক্ষেত্রে ঋষি মার্কণ্ড নিজের ভাগ্য বদল করলো। বাহ। সর্বাণী কিছু বলবেন? আমাকে বলছেন স্যার? হ্যাঁ। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি এর থেকে বেশি ইউনিভার্সকে বেশি বিলিভ করি। আমি মনে করি যে আগে হয়তো বিলিভ করতাম ভাগ্যকে, বাট তারপরে বুঝলাম যে যেটা আমি চিন্তা করব ওটা আমাকে ইউনিভার্স দিতে বাধ্য। তো আমি ভাগ্যকে এতটা ইয়ে করি না, মনে করি যেটা আমি ভাববো ওটা যদি আমি কন্টিনিউ ওর পেছনে লেগে থাকি, কাজ করি, ডেফিনেটলি আমি পাবোই। তো আমাদের ডেফিনেশন গুলো মোটামুটি সবারই ঠিক রয়েছে। কিছুটা আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে। আমরা তো পেশায় আসছি, তো এইটাকে যেহেতু আমরা আমাদের পেশা হিসেবে নেব, তাই আমাদের একটা সলিড নলেজ থাকা দরকার। আমরা যে জ্যোতিষ চর্চা করছি, এই জ্যোতিষ চর্চার সঙ্গে সনাতন ধর্ম অ্যাসোসিয়েটেড। সনাতন ধর্ম মানে যে হিন্দু ধর্ম, এটা আমি বলছি না। সনাতন ধর্ম মানে হচ্ছে গিয়ে আমাদের প্রাচীন প্রাচীন যে ধর্মীয় রীতিনীতি বা যে যে সময় থেকে সেইভাবে ধর্মের উত্থান হয়নি, সেই সময়কার যে থটস। যেমন হচ্ছে কি ভগবদ গীতা। ভগবদ গীতা তো কোনো ধর্মের বই নয়। এটা হচ্ছে কি একটা বলা যেতে পারে একটা লাইফস্টাইলের একটা লজিক বা এই টাইপের একটা কিছু। হিন্দুরা, আমরা যারা হিন্দু ইয়েতে রয়েছি, আমরা হিন্দু এ করি, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে কি সনাতন ধর্মের। তো আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী মানুষজন, আমরা প্রারব্ধে বিশ্বাসী, আমরা জন্মান্তরে বিশ্বাসী। যে একটা জন্ম থেকে আরেকটা জন্মে বা একটা যোনি থেকে আমাদের আরেকটা যোনিতে আমাদের আত্মা প্রবেশ করে, আমরা দেহ পাল্টে আত্মা, এবং আত্মার পুনর্জন্ম, পূর্বজন্ম, পরজন্ম ইত্যাদি চলতে থাকে। তো বিভিন্ন জায়গায় এর আমরা প্রমাণ পেয়েছি যে পূর্ব জন্মের সঙ্গে কিংবা পূর্ব প্রিভিয়াস থটস এর সঙ্গে মানুষের যোগাযোগ থাকে। একটা রোগ আছে, সেই রোগটার নাম হচ্ছে এফএলএস, ফরেন ল্যাঙ্গুয়েজ সিন্ড্রোম। হঠাৎ করে আঘাত লাগলো, আপনি কোরিয়ান ভাষায় কথা বলতে শুরু করলেন। আপনি তো কোরিয়ান জীবনে কোনোদিন শেখেননি, কিন্তু হঠাৎ করে আপনি কোরিয়ান ভাষায় কথা বলতে শুরু করলেন। তো এই কোরিয়ান ভাষার শিক্ষা কোথা থেকে আসলো? তো এইরকম ব্যাপার রয়েছে। তো আমাদের জন্ম সময়, যে মুহূর্তে আমাদের জন্ম হলো, সেই মুহূর্তে আমাদের একটা কুণ্ডলী, সেই মুহূর্তের গ্রহ অবস্থান, লগ্ন, এদের মাধ্যমে আমাদের একটা জন্ম বা বার্থ ম্যাপ বা প্ল্যানেটারি ম্যাপ, বা হচ্ছে গিয়ে ন্যাচারাল জোডিয়াকের উপরে একটা প্ল্যানেটারি সেট আপ, যার মাধ্যমে আমার যারা যে সময়ে আমি পৃথিবীতে পদার্পণ করলাম, সেই সময়ের যে গ্রহ অবস্থান, তার একটা গুণাবলী আমার মধ্যে ইনডিউসড হলো। এই ব্যাপারটাকে আমরা বলবো প্রারব্ধ। এবং আরেকটা ডেফিনেশন আমরা দেবো একে, সেটা হচ্ছে আধার। আধার মানে কিন্তু অন্ধকার নয়, এটা আধার নয়, এটা হচ্ছে আধার। তাহলে আমি যে দেহটা নিয়ে জন্মগ্রহণ করলাম, যে দেহের মধ্যে আমার আত্মা প্রতিষ্ঠান করলেন, সেই দেহর আরেকটা নাম হচ্ছে আধার। এবার এই আধারের সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশের যে ইন্টারাকশন গুলো ঘটবে, সেটাকেই আমি আমার ভাগ্য হিসেবে ট্রিট করব। সেটাই হচ্ছে আমার ভাগ্য, সেটাই আমার জীবনের ঘটনাবলী। সেগুলোকে আমি বলবো হচ্ছে গিয়ে আমার জীবনের ইভেন্টস। এই ইভেন্টস গুলোকেই ভাগ্য হিসেবে ট্রিট করা হয়। আমার ভাগ্যটা খারাপ, আমার ভাগ্যটা ভালো, এই সমস্ত। এবার এই যে আধার নিয়ে আমি জন্মগ্রহণ করলাম,
আধারটা হচ্ছে আমার জন্মকালীন ট্রানজিশনাল মুভমেন্ট বা জন্মের সময় গ্রহদের অবস্থান। এবার গ্রহরা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, গ্রহরা তো ঘুরছে। এবার সেই যে পরিবর্তনশীল বা আবর্তনরত গ্রহরা, তাদের প্রভাব আমাদের উপরে পড়বে। শুধু আমাদের উপরে নয়, আমার আশেপাশের প্রকৃতি, আমার পরিবেশ, আমার সঙ্গের লোকজন, আমার বন্ধু বান্ধব যারা আমার আছেন আর কি, যারা আমার সাথে কানেক্টেড, আমার প্রধানমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এই যারা আমার আছেন, তাদের উপরে যে প্রভাব পড়ছে, সেই প্রভাব এবং তাদের আধার, এরা আমার উপরে প্রভাব বিস্তার করবে। সৌরভ বাবু একটা খুব ভালো কথা বলেছেন, যার সঙ্গে আমি আছি। এই যে যার সঙ্গে আমি আছি, তারও তারা ছক আছে, সেও তারা ছক নিয়ে ঘুরছে, তারও তারা জন্মকুণ্ডলী আছে, মানে তারও কিছু স্পেসিফিক আধার রয়েছে, যেটা কয়েকটা নির্দিষ্ট গ্রহ সমন্বয়ের ফলে তৈরি হয়েছে। সেই আধারটা নিয়ে যখন আমার কাছে আসছে, তখন আমার উপরে প্রভাব বিস্তার হচ্ছে। 5 নম্বর ঘর থেকে আমরা এডুকেশন বিচার করি। আমার 5 নম্বর ঘরে গলা কাটা রাহু বসে আছে। তো আমার 5 নম্বর ঘরে রাহু আছে, এই পড়তে গেলে পরেই মাথা চলে যাচ্ছে, আর পড়া হচ্ছে না। সিম্পল, 5-এ রাহু, হবে না পড়াশোনা। এইবার মাস্টার মশাই আসছে, পড়াচ্ছে, কিন্তু আমার তো 5-এ রাহু। তো কি করতে হবে? আমার এই 5 নম্বর ঘরটাকে ঠিকঠাক করতে হবে। বাবা খুঁজে পেতে এমন একটা মাস্টার মশাই নিয়ে এলেন, যা কুণ্ডলিতে ওই ঘরতেই বৃহস্পতি বসে আছে। এবার রাহু জব্দ। এইবার ওই লোকটার কাছে পড়াশুনো ঠিকঠাক হতে লাগলো। তাহলে এই যে আরেকটা লোকের পাশে আমি এসে উপস্থিত হলাম, এই লোকটার প্রভাব আমার উপরে পড়লো, তাতে আমার ভাগ্যের কিছু পরিবর্তন ঘটলো। আমার উপরে সেলেস্টিয়াল বডিজ, অর্থাৎ মহাজাগতিক বস্তু সমূহ, মহাজাগতিক বস্তু বিন্দু, তাদের প্রভাব রয়েছে আমার উপর। এবং এই যে সেলেস্টিয়াল বডিজ, এদের প্রতিরূপ, এদের প্রতিরূপ হচ্ছে কারা? এদের প্রতিরূপ হচ্ছে মহারত্ন, যেমন পান্না, পোখরাজ, রুবি, প্রবাল, মুক্তো, এই ধরনের যে সমস্ত মহারত্ন রয়েছে, এরা হচ্ছে এই সমস্ত সেলেস্টিয়াল বডিজদের প্রতিরূপ। তাহলে যেমন ভাবে আমাদের উপরে মঙ্গল, বৃহস্পতি এরা প্রভাব বিস্তার করতে পারে, ঠিক তেমন ভাবেই এই সমস্ত এদের প্রতিরূপ গ্রহরা, তা প্রতিরূপ বস্তুরা, তারা আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ এই যে সমস্ত বস্তু সমূহ রয়েছে, অর্থাৎ যাদেরকে আমরা বলছি এই পলা, পোখরাজ, নীলা, এই সমস্ত বিষয়, এরা আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে, ঠিক সেই রকম ভাবে যেরকম ভাবে গ্রহরা প্রভাব বিস্তার করতে পারে। আরো একটা কথা আপনাদের মধ্য থেকে উঠে এলো, সেটা হচ্ছে কর্মা। কর্মা হচ্ছে গিয়ে আমাদের শরীরকে পরিবর্তন করতে পারে, আমাদের মনকে পরিবর্তন করতে পারে, আমাদের দেহকে পরিবর্তন করতে পারে, আমাদের আত্মাকে পরিবর্তন করতে পারে। তাহলে আমরা যদি গুড কর্মা অ্যাডপ্ট করতে পারি, আমরা যদি ভালো কর্ম ক্রমাগত করতে থাকি, কর্ম যদি আমাদের পজিটিভ হতে থাকে, তাহলে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্ট সেটাও ক্রমাগত পজিটিভ হতে থাকবে। এবং আহ ইউনিভার্স, মহাবিশ্ব, সমস্ত কিছুই তো আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আমি আছি বলে ইউনিভার্সের অস্তিত্ব আমার পাশে আছে। তো সেই ইউনিভার্সকে কানেক্ট করবার জন্য যে এনার্জি, সেটাও আমার মধ্যে পজিটিভ ভাইব্রেশনের থ্রুতে তৈরি হতে শুরু করবে। এবং যেভাবেই আমি এগোই না কেন, আলটিমেটলি আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার নিবন্ধন ঘটানো। ইউনিভার্স হচ্ছে পরমাত্মা, আর আমি হচ্ছি আত্মা। এই এর মধ্যে হচ্ছে কি অ্যাটাচমেন্ট, এটা আমাকে করতে হবে। আমি যা চাইবো ইউনিভার্স আমাকে সেটাই দেবে, যদি আমি নেগেটিভ এনার্জিজ এর গন্ডিগুলোকে অতিক্রম করতে পারি। ততক্ষণ পর্যন্ত আমি পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো এই যে ঘটনাগুলো, এই ব্যাপারগুলো প্রত্যেকটাই অ্যাসোসিয়েটেড আমাদের গ্রহ অবস্থানের সঙ্গে। এবার এই যে ব্যাপারগুলো আমরা বললাম, ফলে ভাগ্য হচ্ছে আমার চেষ্টা, ভাগ্য আমার সারাউন্ডিং অ্যাটমসফিয়ার, ভাগ্য আমার সঙ্গের মানুষজন, ভাগ্য আমার শিক্ষা, ভাগ্য আমার পারিপার্শ্বিক আহ পরিবেশ, এই প্রত্যেকটা বিষয়ের দ্বারা পরিবর্তিত হতে পারে। দুটো বাচ্চার একসঙ্গে জন্ম হলো, যমজ বাচ্চা, বাচ্চা দুটো
তার বাবা মা অনাথ আশ্রমে দিয়ে দিল। একদম সত্যি ঘটনা, চোখে দেখা। অনাথ আশ্রমে দিয়ে দিল। দুই বন্ধু, তারা দুজনেই স্কুল টিচার, একজন পদার্থবিদ্যা একজন রসায়ন। দুই বন্ধু দুটো বাচ্চাকে নিয়ে নিল, নিয়ে একসাথে মানুষ করতে শুরু করলো। হঠাৎ করে একই স্কুলের টিচার, হঠাৎ করে যে বন্ধু রসায়ন পড়াশোনা করছে, করেছিল, তার কাছে একটা অফার এলো। তিনি ইংল্যান্ডে চলে গেলেন, ইংল্যান্ডে গিয়ে ওখানে একটা কলেজে জয়েন করলেন। এবার ফলে তার সঙ্গে তার বাচ্চাটা, দুটোই ছেলে, তার বাচ্চাটা চলে গেল ইংল্যান্ডে। এবার এইবার বাচ্চা দুটোর ভাগ্য পাল্টে গেল। একই বাবা মার সন্তান, একই মায়ের গর্ভে জন্ম, একই জায়গায় জন্ম, একই দিনে একই তারিখে জন্ম, কিন্তু দুজনের ভাগ্য আমূল পরিবর্তন হলো। একটা বাচ্চা সে বড় হয়েছে, তাদের এখন বয়স ওই 17-18 এরকম। তো একটা বাচ্চা সে হচ্ছে গিয়ে লন্ডনে রয়েছে, আর একটা বাচ্চা হচ্ছে গিয়ে কলকাতায় রয়েছে। এবং দুই বন্ধু তারা ঠিক করেছেন যে আমরা কোনোভাবেই নিজেদের এই বাচ্চা দুটোকে একসাথে হতে দেব না। আমাদের মধ্যে যোগাযোগ থাকবে, কিন্তু এই বাচ্চা দুটো যাতে কাছাকাছি না আসতে পারে আমরা তার চেষ্টা করি। এবং এখনো পর্যন্ত তারা এই ব্যাপারটাকে মেনটেন করে চলেছেন। কি লজিক, কি কারণ কিছু জানি না, কিন্তু এই পালক যেহেতু আলাদা হয়ে গেল, তখনই এদের ভাগ্য পুরোপুরি পাল্টে গেল। সুতরাং ভাগ্য পরিবর্তনশীল, গ্রহরত্নের মাধ্যমেও ভাগ্য পরিবর্তনশীল, এবং এর জন্য আমার মনে হয় যথেষ্ট ভ্যালিড লজিক আমি আপনাদেরকে দিতে পারলাম। এই প্রশ্ন আপনাদের পেশার পথে বারংবার আসবে, বারংবার। মানে যখনই আপনারা একটা লোকের কাছে গিয়ে জ্যোতিষ সম্পর্কে শুরু করবেন, শুরুর জায়গাটা, সেই সময় মানুষ এসে বলবে যে ভাগ্যে কি বিশ্বাস করো? জন্ম মৃত্যু বিয়ে তুমি পাল্টাতে পারো? এইরকম ধরনের বিভিন্ন প্রশ্ন আপনাদেরকে মানুষজন করবেন। মানুষের মনের মধ্যে এখনো ধারণা আছে যে রাক্ষসগণের মেয়েরা নরগণের ছেলেদের খেয়ে নিতে পারে, কাঁচা খেয়ে নিতে পারে। মানুষের মধ্যে এই ধারণা আছে, মানুষ এই ধারণা নিয়ে আপনার কাছে আসবে। তো একটা ছোট্ট গল্প বলি। এক ভদ্রমহিলা জটক বিচার করাতে এসেছেন আমার কাছে। তো আমার কাছে আসবার পরে তিনি অনেক কিছু বোঝা টোঝার পরে বললেন, ওসব আমি বুঝি না, নরগণের ছেলে আর রাক্ষসগণের মেয়ে ও কি বিয়া হইতে পারে? তাই বললাম একটু দাঁড়ান। বলে আমি আবার ড্রয়ারটা বার করলাম। তো ড্রয়ারটা খুললাম, খুলে একটা মেমেন্টো, মেমেন্টো বেশ বড় সড়ো মেমেন্টো হয় আমাদের, আপনারা পাবেন, বড় সড়ো একটা মেমেন্টো আর একটা গোল্ড মেডেল বার করলাম। বললাম, আপনাকে এখন আমি জ্যোতিষ শিরোমণি সম্মানে ভূষিত করবো। তো ভদ্র মহিলা সে ভয়ঙ্কর ভেবাচারা খেয়ে গেলেন। বলছে মানে, না আপনি যে বললেন যে আহ নক্ষত্র নিয়ে বা কর নিয়ে আপনার এত নলেজ, তো আপনাকে জ্যোতিষ শিরোমণি স্বর্ণ পদক প্রাপ্ত এটা ঘোষণা করা না করেই পারছি না। আশেপাশের লোকজন সঙ্গে যারা ছিল তারা হাসতে শুরু করেছে। তারপরে আমি বললাম যে যে কাজটা আমার, যেটাতে আমি দক্ষ, সেইটা আমার হাতে ছেড়ে দিই। আপনার কাজ হচ্ছে কি আপনার ছেলে বা মেয়ের জন্য পাত্র পাত্রী দেখে, মুখ দেখে পছন্দ করা। জ্যোতিষ বিচারটা করতে যাবেন না। তাহলে হচ্ছে কি আপনার ওই ভুলের ফলেই আপনার সন্তানের বিবাহিত জীবনটা সর্বনাশ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বিচারটা আমাকে করতে দিন, আর মুখ দেখে পছন্দ করাটা আপনারা করে আসুন। তো এবার, তো তখন হচ্ছে গিয়ে, এখন তো আমার এটা চেঞ্জ হয়ে গেছে, এখন তো আমার বলার ধরন টরন গুলো পাল্টে গেছে। আগেকার দিনে বেশ চাপ দিত মানুষজন এসে, ভাগ্য, ভবিতব্য, এই সমস্ত বিষয়। হম পাল, ভাগ্য, অদৃষ্ট, ভবিতব্য, এই সমস্ত শুনে শুনে আমার মাথা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক না কেন, আলটিমেটলি যেটা রিয়ালাইজ করেছি, ভাগ্যের মধ্যে একটা পার্ট রয়েছে যেটা পরিবর্তনশীল নয়। দুটা আমার প্রারব্ধ, যেটা নিয়ে আমি জন্মেছি। তোমার দ্বিতীয় ঘরে রাহু রয়েছে, দ্বিতীয় ঘরে রাহু মঙ্গল রয়েছে, আমি পাল্টাতে পারবো না। এটা হচ্ছে আমার প্রারব্ধ। আর এর সঙ্গে সঙ্গে আমি কতটুকুকে পাল্টাতে পারি, যখন যখন ওই রাহু মঙ্গলের উপর দিয়ে বৃহস্পতি যাচ্ছে, তখন তখন আমি সেটাকে কিছুটা পাল্টাতে পারি। আমার একটা ঘরে অবস্থান করে রয়েছে, আমার একটা লগ্নটা খুবই দুর্বল, মানুষকে ভয় পেতাম। তো আমি কি করলাম, তোমার মেয়ের যখন জন্ম হলো, তোমার সপ্তম ভাবে আমি মেয়ের মঙ্গলকে তুঙ্গ অবস্থায় প্রাপ্ত করলাম। মানে আমি এমন টাইমে আর কি মেয়ের জন্মটা হলো, যে সেই জন্মের সময় আমার মেয়ের জন্মকুণ্ডলিতে মঙ্গল তুঙ্গ হলো। এবং সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ের নবম ভাবে, নবম ভাব মানে হচ্ছে বাবা, সেই বাবার ঘরে মঙ্গল তুঙ্গ হলো।
এবং তারপর থেকে আমি একটু দেখলাম আমার একটু সাহস বেড়েছে। তাহলে এই যে চেঞ্জটা আমি করলাম, এই চেঞ্জটুকু করা যেতে পারে, কিন্তু সাহসটা বেড়েছে যে লোকটার, সেটা কিন্তু আনলিমিটেড নয়, সেইটার একটা লিমিটেশন রয়েছে। রাজীব বাবু যেটা বললেন যে 30 to 40% স্থির থাকবে, বাকিটা পরিবর্তনশীল। তো সবার ক্ষেত্রে এরকম পার্সেন্টেজে মাপা যাবে না, পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তনশীল। তাহলে জ্যোতিষের বেসিক কিছু বিষয় আমরা বুঝলাম, ভাগ্য ভবিতব্য এই সমস্ত আমরা বুঝলাম। এবার আমাদের আজকে যেটা পড়ার বিষয় সেইটা আমরা পড়বো, সেটা হচ্ছে ন্যাচারাল জোডিয়াক, সাধারণ রাশিচক্র, 12টা রাশি। আমাদের এই যে 12টা রাশি, কেন আমাদের 12টা রাশি, কেন আমাদের 13টা রাশি নয়, বা কেন আমাদের 10টা রাশি নয়, এই বিষয়ে আমাদের একটু জানতে হবে। 12টা রাশি কেন 12টা রাশি, 12টা রাশি জায়গায় 10টা রাশি হতে পারতো, 12টা রাশির জায়গায় 19টা রাশি হতে পারতো, বা 25টা রাশি হতে পারতো, ভালো হতো। তো কেন 12টা রাশি, এই বিষয়টাতে আমাদের একটুখানি জানতে হবে। আমি জানি আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে একটুখানি জানতে হবে। আচ্ছা, এই যে শাস্ত্রটা নিয়ে আমরা পড়াশুনো করছি, এখানে আমাদের আরো কিছু বুঝতে হবে। সেটা হচ্ছে গিয়ে প্রথম একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে উচ্চারণ। আমরা চেষ্টা করব প্রত্যেকটা শব্দ আমাদের যেন একদম ব্রহ্মস্থান থেকে বেরিয়ে আসে, কারণ কথায় বলা আছে শব্দই ব্রহ্ম। তো আমাদের প্রত্যেকটা শব্দ সেটা যেন ব্রহ্মস্পর্শী হয়, বর্গস্পর্শী হয়। যারা অফলাইনে ক্লাস করবেন, এখন তো সবাই অনলাইনে রয়েছেন, যারা অফলাইনে ক্লাস করবেন তারা দেখবেন আপনাদেরকে যিনি পড়াবেন তিনি সৌনক, ওর যে ভয়েস, ওর ভয়েস শুনে, ওর গলার শব্দ এবং শব্দের উচ্চারণ শুনে ভয় লাগবে। এবং ও একদিনকে পুজো করছে, আমাদের মন্দিরে পুজো করছে, তো 7-8টা বাড়ি দূর থেকে বলছে কে পুজো করছে, এ কি ভয়ঙ্কর গলার ভয়েস। তো ওর পুজো বা ওর গলার ভয়েস শুনলে পরে মানুষজন আর কি দুশ্চিন্তায় পড়ে যায় যে এরকমও পুজো হতে পারে। দেখুন, আমরা একটুখানি শেয়ার করলাম, এইটা হচ্ছে আমাদের জন্ম কুণ্ডলীর ছবি। এখানে দেখুন 12টা খোপ আছে। আমরা যখন জন্ম কুণ্ডলী দেখবো তখন শুরু হবে লগ্ন থেকে। লগ্ন মানে হচ্ছে আমি, আমার পৃথিবী। জন্মকুণ্ডলীতে কোথাও পৃথিবী নেই। তো জন্মকুণ্ডলীতে লগ্নের মাধ্যমেই আমরা পৃথিবীর অবস্থানকে নির্দেশিত করি। আমি এর আগেই একদিন বলেছিলাম আপনাদেরকে, পুরোটাই আপেক্ষিক গতির উপরে নির্ভরশীল, পুরো ব্যাপারটাই আপেক্ষিক গতির উপরে নির্ভরশীল। তো পৃথিবী, সূর্য, চন্দ্র, এদের আপেক্ষিক গতির মাধ্যমেই এই লগ্নটা নির্ধারিত হয়। লগ্ন কি আমরা জানবো, লগ্নটা হচ্ছে আমি, আমার দেহ হচ্ছে লগ্ন। তাহলে এখান থেকে এটাকে বলা হচ্ছে 1 নম্বর ঘর। তো 1 নম্বর ঘরকে আমরা চিহ্নিত করব, এটা হচ্ছে 1 নম্বর ঘর। এরপরে আমাদের এটা 2 নম্বর ঘর। এরকম করতে করতে গুনে দেখুন 12টা ঘর আছে। তো এটা হচ্ছে 12 নম্বর ঘর, আর এটা হচ্ছে 11 নম্বর ঘর। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের ঘর কেন বার? তো এই যে রাশিগুলো কি করে তৈরি হলো, রাশিগুলো আলাদা হয়েছে কি করে? ভারতবর্ষ যেমন ভাষার সাপেক্ষে অনেকগুলো রাজ্যে তৈরি হয়েছে, তেমনি এই রাশিগুলো দুটো জিনিসের ভিত্তিতে তৈরি হয়েছে। একটা হচ্ছে তত্ত্ব, আর একটা হচ্ছে শক্তি। তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই যে আমি বক বক করছি, এনার্জি বেরোচ্ছে, এটা হচ্ছে অগ্নি। আপনারা আমার দেহটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পৃথ্বী। শ্বাস নিচ্ছি, এটা হচ্ছে বায়ু। আর শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই চারটে হচ্ছে তত্ত্ব। তাহলে কি কি তত্ত্ব হলো? অগ্নি, পৃথিবী, বায়ু, আর হচ্ছে জল। এই চারটে তত্ত্ব, এই চারটে তত্ত্বই আমাদের সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করছে। আর একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। কিন্তু আকাশ তত্ত্বটাকে আমরা আমাদের পৃথিবীতে পাচ্ছি না, আমাদের মধ্যে আকাশ তত্ত্ব আসেনি। সেই সমস্ত যারা আর কি দিব্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তি সমূহ,
তাদের ক্ষেত্রে আকাশ তত্ত্ব বিকাশ লাভ করে, আমাদের মধ্যে নেই। এবার হচ্ছে গিয়ে শক্তি। তাহলে আমরা বললাম কি, চারটে তত্ত্ব, তিনটে শক্তি। আমাদের সাধারণত শক্তি 8 রকম, কিন্তু আমাদের জ্যোতিষের ক্ষেত্রে শক্তি 3 রকম। একটা হচ্ছে চর শক্তি, একটা স্থির শক্তি, আর একটা দত্তক শক্তি। তাহলে চর, এখানে তড়িৎ শক্তি, আলোক শক্তি ওইসব কিছু নেই, সব শক্তি এক শক্তি। কারণ বলা হয়েছে যে শক্তি অবিনশ্বর। তাহলে কি শক্তি? আমাদের চর, আর হচ্ছে স্থির, আর হচ্ছে দত্ত। ঋণাত্মক, ঋণাত্মক মানে হচ্ছে দত্ত। দূর, এর মধ্যে একটা দুটো মেলানো মেশা আছে। ধরুন হচ্ছে গিয়ে প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড়, মানে এটা কি? এটা হচ্ছে চর বায়ু। এটা কলসির মধ্যেও বাতাস রয়েছে, এটা হচ্ছে স্থির বায়ু। এবার আমি হচ্ছে গিয়ে শ্বাস নিচ্ছি, ধীরে ধীরে শ্বাস নিচ্ছি, শ্বাস গ্রহণ করছি, শ্বাস ত্যাগ করছি, বাতাস আসছে যাচ্ছে, এখানে কোনো ফোর্স নেই, এখানে কোনো উগ্রতা নেই। এটা হচ্ছে দত্তক অবস্থা। আমাদের অস্থি দেখুন, অস্থি হাড্ডি গুড্ডি, দেখুন এখানে আবার কনুইটাকে দেখুন, কনুইয়ের মধ্যে হাড়টা, এটার মধ্যে সবসময় মুভমেন্ট আছে, এই কনুইতে সবসময় মুভমেন্ট আছে, এটা হচ্ছে চর। আবার শির দ্বারার অস্থিগুলো, সেগুলো হচ্ছে উপবিস্তর মুভমেন্ট আছে, ওগুলো দত্ত। যেখানে কোনো মুভমেন্ট নেই, এই জায়গাগুলো, এই হাতের এই জায়গাটা ফিক্সড, এখানে এই হাতটাকে আমি এই জায়গাটাতে মুভ করাতে পারি না, এটা স্থির। তো এরকম। এবার এর মধ্যে কোনো এক্সাক্ট ভ্যালিড সলিড লজিক আমরা খুঁজে পাই না। তাহলে আমরা এই চারটে তত্ত্ব এবং তিনটে শক্তি, এদেরকে আমরা কিভাবে পাই? একটুখানি লক্ষ্য করুন। এই তত্ত্বগুলোকে আমরা সাজিয়ে দেবো পর। কি কি? অগ্নি, পৃথিবীটাকে, তারপরে তারপরে বায়ু, তারপরে জল। ঠিক এইভাবে আবার অগ্নি, পৃথিবী, বায়ু, জল। তাহলে এইগুলো আমাদের চারটের মধ্যে চারটে তত্ত্ব ছড়িয়ে গেল, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। চর স্থির দত্তকেও আমরা ঠিক এইভাবেই সাজাবো। এটা হচ্ছে চর, 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 চর। তাহলে চার, অগ্নি তিন রকম হতে পারে, চর অগ্নি, স্থির অগ্নি, দত্তক অগ্নি। তাহলে আমরা চর অগ্নিটাকে পেয়ে গেছি। এবার স্থিরটাকে খুঁজে বার করবো। তাহলে স্থির গুলো পৃথ্বী 4 রকম, 3 রকম হতে পারে। স্থির পৃথ্বী, তাহলে স্থির পৃথ্বী, দত্তক পৃথ্বী এবার খুঁজে বার করবো। এবার 4 রকম তত্ত্ব, প্রত্যেকে 3 রকম শক্তিতে প্রকাশিত হতে পারে। 4 রকম তত্ত্ব প্রত্যেকে 3 রকম শক্তিতে প্রকাশিত হতে পারে। তার মানে খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারলাম, 4 রকম তত্ত্ব যখন 3 রকম করে শক্তিতে প্রকাশিত হতে পারে, তাহলে 3 4 12। তাহলে তত্ত্ব এবং শক্তির সম্মিলিত প্রকাশ যখন হবে, তখন 12 রকম ভাবে হবে। ঠিক এই কারণে রাশি হচ্ছে 12টা। তাহলে এই রাশিগুলোর প্রত্যেকের ধর্ম, প্রথমটা হচ্ছে চর অগ্নি, তারপর একটা স্থির পৃথ্বী, তারপর একটা দত্তক বায়ু, তারপর একটা জ্বর জল, পরে স্থির অগ্নি, তারপরে দত্তক পৃথ্বী, তারপরে চর বায়ু, তারপরে স্থির জল, তারপরে দত্তক অগ্নি, পরে চর পৃথ্বী, তারপরে স্থির বায়ু এবং দত্তক জল।
তাহলে অগ্নি পৃথ্বী বায়ু জল, অগ্নি পৃথ্বী বায়ু জল, অগ্নি পৃথ্বী বায়ু জল, এটা মুখস্থ করতে হবে। এইবার হচ্ছে একটা টুইস্ট, আপনারা অনেকেই এটা জানেন, কিন্তু মাথায় রাখবেন যে এটা আলটিমেট নয়। বায়ু তত্ত্বের রাশিতে জল তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব সবই থাকতে পারে। আবার জল তত্ত্বের রাশিতেও পৃথ্বী তত্ত্ব থাকতে পারে। আবার বায়ু তত্ত্ব বা পৃথ্বী তত্ত্বের রাশির মধ্যে অগ্নি তত্ত্বও থাকতে পারে। এইটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথম রাশিটা মানে চর অগ্নি, ওখানে আগুন ছাড়ার কিছু নেই, এরকম কিন্তু নয়। মানে আমরা পৃথ্বী তত্ত্বও পেতে পারি। তাহলে এবার আমরা রাশিগুলোর নামগুলো বলে দিই। রাশিগুলোর নামও অনেকে জানেন, বেশিরভাগ মানুষই জানেন। প্রথম থেকে শুরু হবে, মেষ, বৃষ, মিথুন, কর্কট। তারপরটা হচ্ছে বৃষ বা বৃষভ, এগুলো কিন্তু পশু। মেষ মানে ভেড়া। তারপরে হচ্ছে গিয়ে বৃষ মানে ষাঁড়, আপনারা এই পশুগুলোকে দেখেছেন। মিথুন, মিথুন মানে হচ্ছে মৈথুন শব্দটা থেকে এসছে, মৈথুন মানে হচ্ছে পুরুষ এবং স্ত্রীর মিলন। তাহলে এখানে একটা পুরুষ থাকবে, একটা নারী থাকবে। এই ছবিটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। মিথুন, তারপর হচ্ছে কর্কট, কর্কট মানে কাঁকড়া। মেষ, বৃষ, মিথুন, কর্কট। তারপরে সিংহ, সিংহ মানে পশুরাজ সিংহ। এই প্রত্যেকটা চিহ্ন, এদের ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে মিল রয়েছে। এরপর একটা কঠিন রাশি, তার নাম হচ্ছে কন্যা। এই কন্যা রাশির সিম্বলটা কিন্তু জটিল। যেমন মিথুনটা একটু জটিল ছিল, তেমনি কন্যাটাও জটিল। কন্যাটা বলছে যে একটা নদী, তার উপরে একটা মেয়ে নৌকো করে যাচ্ছে, তুমি অসাধারণ শিল্পশৈলীতে ছবিটাকে দেখাচ্ছি, কিন্তু কেউ হাসবেন না। এই নৌকো করে মেয়েটি যাচ্ছে কিরকম জায়গা, জায়গাটা হচ্ছে অন্ধকার জায়গা। এখানে একটি মেয়ে আছে, এই নৌকোর মধ্যে একটি মেয়ে আছে, এটা মেয়ে। আচ্ছা, মেয়েটার চুল করে, আর মেয়েটার দুটো হাত আছে। এই হাতে কি আছে, এক হাতে রয়েছে একটা শস্যের ছড়া। এই রাশিতে রয়েছে শস্য, শস্য মানে ধানের ছড়া হতে পারে, এরকম টাইপের জিনিস। আর এই হাতে রয়েছে লণ্ঠন। লাইটও জ্বালিয়ে দিয়েছে, হালকা হালকা জলের মধ্যে আন্দোলন রয়েছে। এই হচ্ছে কি কন্যা রাশির চিহ্ন। এই যে প্রত্যেকটা জিনিস, নৌকো সিম্বল, জলের মধ্য দিয়ে যাচ্ছে সিম্বল, ব্রিজের উপর দিয়েও যেতে পারতো, কেন যাচ্ছে না? এখানে সিম্বলের মিনিং রয়েছে, সেই মিনিং গুলো আমরা জানি। এরপরে হচ্ছে গিয়ে হাতে কি রয়েছে, শস্য। এর মধ্যে কি রয়েছে, একটা মেয়ে। মেয়ে না থেকে, এখানে একটা মেয়ে না থেকে এখানে একটা পুরুষ থাকতে পারতো। এখানে একটা গাধা বসে থাকতে পারতো, এর উপরে নৌকোর উপরে একটা গাধা বসে আছে, সে শস্যগুলো খাচ্ছে হতে পারতো। গাধার পেছনে একটা লাইট জ্বলছে, সেটা হয়নি। এখানে একটা মানুষ রয়েছে, একটা স্ত্রী লোক রয়েছে। এখানে স্ত্রী লোক, এখানে কিন্তু পুরুষ লোক নয়, এটা খেয়াল রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে সিম্বলিক মিনিং রয়েছে, প্রত্যেকটা চিহ্ন, সিম্বল গুলো মিনিং রয়েছে, এবং আমরা এটা ব্যাখ্যা করা শিখবো। এরপরে রয়েছে তুলা। তুলা রাশিটাও কিন্তু একটা জটিল সিম্বল। এখানে রয়েছে একটা লোক, খুব বড়াই একটা লোক, যে কি ধরে রয়েছে। এই তুলা রাশির চিহ্ন হচ্ছে এরকম একটা লোক, যার কাছে রয়েছে একটা দাড়িপাল্লা। তাগড়াই লোক, প্রচন্ড শক্তিশালী, দাড়িপাল্লা নিয়ে রয়েছে। দাড়িপাল্লার এখানে দুটো তুলা কিন্তু রয়েছে। এইটা হচ্ছে তুলা রাশির সিম্বল। তুলা মানে অনেকে ভাবেন যে হালকা রাশি, সেরকম কিন্তু ব্যাপারটা একদমই নয়। তুলা মানে হচ্ছে কি তুলা দণ্ড, তুলা যন্ত্র, এখানে ব্যালেন্স, এখানে জাজমেন্ট আছে, বিচার। এতে আপনারা দেখবেন বিভিন্ন সময় সিনেমাতে দেখায়, যেখানে কোর্ট রুম, সেখানে একটা লোক থাকে যার চোখ বাঁধা, মানে সে, তার বিচার হবে নিরপেক্ষ। এরপর হচ্ছে বৃশ্চিক।
বৃশ্চিক বিছা। বিছা আপনারা দেখেছেন, একটা অদ্ভুত প্রাণী, যার সামনের দিকে দুটো বড় বড় দাঁড়া থাকে, আর পেছনের দিকে একটা ল্যাজ থাকে। সেই ল্যাজটা তুলে উল্টে আক্রমণ করে। মানে সামনে একরকম আগলে ধরবে, আকর্ষণ করছে, পেছনে বিছার ওই ল্যাজটা তুলে ছোবল মারবে। তারপরে হচ্ছে ধনু। ধনু রাশিটাও খুব কমপ্লিকেটেড। আমি জানি আপনারা অবাক হচ্ছেন ছবিগুলো দেখে, এবং কেউ কেউ ভাবছেন যে এত ভালো ছবিও আঁকা যায়। কিছু করার নেই, আমি আঁকি, এরকম ট্যালেন্টেড লোক, কি করা যাবে। এবার আমরা আঁকবো হচ্ছে কি ধনু রাশিটা। এই রাশিটার নাম হচ্ছে ধনু। তাহলে আমি আগে নামটা লিখি। এটার নাম হচ্ছে তুলা। তারপরে রাশিটার নাম হচ্ছে বৃশ্চিক। পরের যে রাশিটা, তার নাম হচ্ছে ধনু। ধনু মানে ধনুক। ধনু রাশিটার সিম্বল একটা অদ্ভুত সিম্বল। এটা একটা মানুষ, যার পেট পর্যন্ত আছে। তারপরে কি হলো, না তারপরে ঘোড়া হয়ে গেল। ঘোড়া হয়ে গেল। ঘোড়া হয়ে শান্ত হলো না। ঘোড়াটার ন্যাজটা না দিলে দুঃখ পাবে। ঘোড়া বলে শান্ত হলো না। তার হাতে আবার হাত আছে আমার দুটো। এই হাতে তীর আছে। এরকম তীর। এই হাত দিয়ে তীরে হাত দিয়ে ধরে রেখেছে, এই তীর খাটিয়ে রেখেছে একদম। চোখ রেখেছে। তাহলে ঘোড়ার মতন আকৃতি সম্পন্ন একটা মানুষ, যার শরীরের নিম্নাঙ্গটা হচ্ছে ঘোড়ার মতো, যার হাতে রয়েছে এরকম ধনুক, মানে যে যুদ্ধ করবার জন্য প্রস্তুত, কিন্তু তীরটা ছাড়েনি। তার মানে সে এখনো বলছে ঠিক আছে দেখছি, বুঝতে পারলে ছাড়বো, বিপদ বুঝলে তীরটা ছাড়বো, মানে কন্ট্রোল। তার উপরে কন্ট্রোল রয়েছে। ঘোড়ার মতো মানে প্রচুর গতি রয়েছে। মানুষের মতো বুদ্ধি রয়েছে। তার হাতে ধনুক রয়েছে, সে যুদ্ধের জন্য প্রস্তুত। তার হাতে রয়েছে তীর। তীর মানে হচ্ছে তার মধ্যে নিশানা করবার ক্ষমতা রয়েছে, নিখুঁত একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার রয়েছে। আর কি রয়েছে, তার হাতের মধ্যে রয়েছে, আর তার হাতের মধ্যে রয়েছে ধনুক টানার মতন শক্তি। মানে শক্তিশালী, বলশালী, এরকম যাই বলি না কেন আমরা, এই লোকটার মধ্যে এই সমস্ত রয়েছে। তাহলে যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম। এরপরের রাশিটার নাম হচ্ছে মকর। এটাও একটু কমপ্লিকেটেড রাশি। এখানে একটা অদ্ভুত প্রাণী আছে, যার মাথাটা হচ্ছে ছাগলের মতো, আর পেছন দিকটা হচ্ছে কুমিরের মতন, লেজের মতো, সরি মাছের লেজের মতো। সামনে দুটো ইয়ে আছে, শিংও আছে, মাথায় দুখানা ঘোরানো ঘোরানো। আবার একটু দাড়িও আছে ছাগলের মতো। ছাগলের মতন খুরযুক্ত পা আছে, কিন্তু এই পেছনের দিকটা হচ্ছে মাছের মতো। এই প্রাণীটা একটা জল ডাঙা এরকম একটা অবস্থায় বসে আছে। মানে ডাঙাতেই বসে আছে, কিন্তু এখানে তার সামনে জল আছে। কিন্তু এই প্রাণীটা বসে আছে যে জায়গাটাতে, এটা পাথরের চেতালের উপর। এরপরের রাশিটা, ওর নাম হচ্ছে কুম্ভ। সেটাও কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? এই কুম্ভ রাশিতে একটা লোক আছে। লোকটা খুব পাওয়ারফুল। লোকটার হাতে একটা কলসি আছে। লোকটার হাতে একটা কলসি আছে। এই কলসিটাকে নিয়ে লোকটা জল ঢেলে যাচ্ছে। এবার বাইরে থেকে তো বোঝা যায় না কতটা জল আছে। মানে এখান থেকে লোকটা জল ঢালছে, যে আর দু ফোঁটা পরেই শেষ হয়ে যাবে, না আরো অনেকটা আছে, এটা বোঝার উপায় নেই। তাহলে কলসিটাকে একটু লালচে করে দিই, মাটির কলসি তো। এই কলসিটাকে লাল করে দিলাম। তাহলে কলসি থেকে জল ঢালছে। তাহলে এই যে কলসি থেকে জলটা ঢালছে, এখানে পাওয়ার আছে। কারণ না হলে কলসি ধরবে কি করে তুলে? কলসিটা তুলে রেখেছে, তার মানে পাওয়ার আছে। পুরুষ মানুষ এটা, মাস্কিউলার মানুষ একটা।
এবার এখানে জল আছে, জল মানেই হচ্ছে সফট ক্যারেক্টারিস্টিক্স, সেটা এখানে আছে। সেটা আমরা বুঝতে পারলাম, এখানে জল ক্যারেক্টারকে আমরা পেলাম ওয়াটার। এবার এটা হচ্ছে কি, জলের মধ্যে কুম্ভটা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি, তাহলে জলের সঙ্গে সঙ্গে কিছুটা বায়ুতত্ত্বের মিশ্রণ সেটাও এখানে আছে, কিছুটা বা অনেকটাই আছে বায়ুতত্ত্বের মিশ্রণ। তাহলে কুম্ভ রাশিটাও কিন্তু ভীষণ কমপ্লিকেটেড একটা রাশি তৈরি হলো। এবং আরেকটা বিষয় হচ্ছে, কুম্ভ রাশিতে আমরা বুঝতে পারবো না যে এর মধ্যে কতটা জল আছে, কতটা বাতাস আছে। তাহলে এই রাশিটার অ্যাকচুয়াল ডেপথ কত, সেটাই কিন্তু আইডেন্টিফাই করা রীতিমতো কঠিন। আমরা বুঝতে পারবো না এই রাশিটার ডেপথ কত। এরপরের রাশিটা হচ্ছে মিন। মিন রাশিটা সিম্পল রাশি, এখানে দুটো মাছ আছে। এরকম দুটো মাছ আছে এবং মাছ দুটো জলের মধ্যে যাচ্ছে, দুটোর মুখ দুদিকে রয়েছে। তার মানে দুটো বিপরীত চিন্তা ভাবনা সংমিশ্রণ আমরা এই মীন রাশিতে। এটা একদম সিম্পল, খুব একটা জটিলতা নেই এবং সহজ সরল রাশি মীন। কিন্তু এই ধনু, তুলা, কুম্ভ, এদের মধ্যে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে জটিলতা দেখতে পাই এবং এদেরকে আইডেন্টিফাই করা, এদের কোয়ালিটি গুলোকে বোঝা, সেগুলো কিন্তু মোটেও সহজ কাজ নয়। আমাদের পরিশ্রম করতে হয়, মাথা খাটাতে হয়, ভাবতে হয়। তাহলে মোটামুটি 12টা রাশি, আমাদের যে ন্যাচারাল জুডিয়াক, আমাদের যে রাশি চক্র, তার যে 12টা ভাগ, তাকে আমরা আইডেন্টিফাই করলাম। এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, তাহলে ন্যাচারাল জুডিয়াকটা কি? তাহলে আমরা যে আকাশকে দেখতে পাই, আমরা যে 360 ডিগ্রি আকাশকে দেখতে পাই, সেই আকাশকে আমরা এরকম 12টা ভাগে ভাগ করি। আমাদের যে আকাশের যে বেল্টটা, আমরা তো পুরো আকাশ দেখতে পাই না, পুরো একটা পার্ট দেখতে পাই। তো আমাদের যে আকাশকে আমরা দেখতে পাই একটা সিলিন্ড্রিক্যাল পার্ট, সেই অংশটা, সেই অংশটাকে আমরা এই 12টা ভাগে ভাগ করলাম এবং সেই 12টা ভাগের 12টা নামকরণ করলাম। মোটামুটি পরিষ্কার হলো, আশা করি হলো। তাহলে আমরা আজকের পড়াশোনার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগছে আপনাদের ক্লাস, সেইটা আমাদেরকে একটুখানি জানাবেন। এক্ষুনি এক্ষুনি আমরা প্রশ্নের মধ্যে যাচ্ছি না, কারণ এখন প্রশ্ন করলেই আমার চার্টে কি হবে, আমার কি ঘটবে, এই ব্যাপারগুলো আসবে। তো আমাদের যা যা প্রশ্ন, আমি একটা ওই লিঙ্ক শেয়ার করে দেবো, সেই লিঙ্কে আপনারা দিয়ে দেবেন। আর আশা করি আমি আর কি চেষ্টা করব আমার ক্ষুদ্র ক্ষমতায় যে ক্লাস যাতে আপনাদের ইন্টারঅ্যাক্টিভ হয়, ক্লাসগুলো যাতে ভালো হয়, তার চেষ্টা করবার আমি করবো আর কি। আমি চেষ্টা, আমি জানি না কতটা সাকসেসফুল হব বা কতটা ঠিকঠাক করতে পারবো, বাট আমি আমার দিক থেকে চেষ্টা করব যতটা সম্ভব, যতটা ভালোভাবে সম্ভব আপনাদেরকে শেখাবার বা আপনাদেরকে বোঝাবার। পরের ক্লাসটা আমাদের এই অ্যাস্ট্রোলজি নিয়েই হবে। তারপরের ক্লাসে আমরা একটা চেষ্টা করব, সেটা হচ্ছে পামিস্ট্রিতে একটুখানি ঢুকবার। থ্যাংক ইউ, অনেকেই লিখে পাঠিয়েছেন, ভালো লাগছে। আহ আমারও খুব ভালো লাগছে আপনাদেরকে ক্লাস করাতে পেরে। উম, তাহলে এই আর কি। আচ্ছা, এস কে মুখার্জি লিখেছেন যে ভাগ্য পরিবর্তনশীল নয়। তো বেসিক্যালি ভাগ্য পরিবর্তনশীল নয় আমরা বলবো না, কিছুটা অংশকে আমরা রূপান্তরিত করতে পারি আমাদের কর্মা, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনার দ্বারা। বাকি একটা অংশ, সেটা অবশ্যই অপরিবর্তনীয়। যেমন আমি যদি চাই যে আমার এখন গায়ের রংটা ফর্সা হয়ে যাবে, সেটা তো হবে না, আমি তো যে কালো সেই কালোই থাকবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি মনে করি যে আমি একটু মেকআপ করবো, তাহলে সেই মেকআপ করে কিংবা মুখে একটু আলো টালো ফেলে আমি নিজেকে পরিষ্কার দেখা দিই। এইটা হচ্ছে কি ওই পরিবর্তনশীলতা, ওই পার্টটুকু পরিবর্তন করা যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে খুব বড় পরিবর্তনও হয়। অনেক সময় আমরা দেখেছি ভালো পার্টনার, আমি আপনাদেরকে দেখাবো, চার্ট শো করবো। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে ভালো পার্টনার সে হিউজ চেঞ্জ করে দিল।
ঠিক সেইভাবেই একজন ভালো অ্যাস্ট্রোলজার একজন মানুষের ভাগ্যে হিউজ চেঞ্জ করে দিতে পারে। হিউজ মানে হিউজ চেঞ্জ, একদম টোটাল ভাগ্য পাল্টে দিতে পারে। আবার এরকমও আছে যে বেশ কিছু অ্যাস্ট্রোলজার তারা এমন রকম ফাঁসিয়ে দিতে পারে যে সেখান থেকে আর ফিরে আসবার রাস্তা খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যেতে পারে। তো এরকমই আর কি। আমরা চেষ্টা করব যতটা সম্ভব উইথ পজিটিভিটি জ্যোতিষ শিখবার, এবং এই জ্যোতিষ শাস্ত্রের উপরে শিক্ষা গ্রহণ করে আমরা 2 বছর আমাদের লাগবে না, আমরা 1 বছর পর থেকে বেশ ভালো রকম প্রেডিকশন করতে পারবো, বেশ ভালো রকম। আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। আহ, আমরা বেশ ভালোভাবে এবং তীব্রভাবে প্রেডিকশন করতে পারবো। তো যাই হোক না কেন, আমরা এরপর থেকে ছোট ছোট নোটসও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু খেয়াল রাখবেন, আমরা যতটা এই ক্লাসে ডিসকাস করতে পারি, এইটাকে যদি নোট পূর্বে করতে হয় তাহলে আপনাদের মোটামুটি এক এক দিন 15 থেকে 30 পৃষ্ঠা লিখতে হবে। তো সেটা টাফ। তো যা অনেকেই আছেন তারা নোটস তৈরি করেন, তাদের তাদের অভিজ্ঞতা বলছি যে ক্লাসে, এক একটা ক্লাসে যা থাকে সেই ক্লাসটাকে নোটসে কনভার্ট করতে গেলে প্রায় 15 থেকে 20 25 পৃষ্ঠা লাগে। আহ রাজীব বাবুদের দলের একজন এটা করছে, তো রাজীব বাবু এটা খানিকটা জানেন। আহ এই আর কি। তো ক্লাসগুলো খুব ভালো করে বারবার করবেন। পপুলার অ্যাস্ট্রোলজিতে ক্লাসগুলো আপলোড করে দেওয়া হবে, আর একটু পরেই আমি আপলোড করে দেবো। আর যদি আমি দিনের দিন আপলোড না করি তাহলে একটু গ্রুপে লিখবেন, বলবেন যে ক্লাসটা আপলোড করুন, তাহলে আমি ক্লাসটা আপলোড অবশ্যই করে দেবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আর খুব ভালো লাগছে আপনারা এতজন মানুষ একসাথে এই যাত্রায় অংশগ্রহণ করেছেন। তো আপনাদের সঙ্গে আরেকজনের একটু পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন রাখি ম্যাডাম। রাখি ম্যাডাম আমাদের এই কোর্সটার হচ্ছে গিয়ে, আমাদের এই গ্রুপের দুজন কোঅর্ডিনেটর রয়েছেন। একজন টেকনিক্যাল, সে হচ্ছে দোয়েল। আর একজন হচ্ছেন এডুকেশনাল। আপনাদের পড়াশুনো বুঝতে বা কোন রকম যদি শিখতে কোন রকম অসুবিধা হয়, সেই পুরো ব্যাপারটা রাখি ম্যাডামের কাছ থেকে আপনারা জানতে পারবেন। রাখি ম্যাডামকে একটু আনমিউট হতে বলবো। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যা প্রবলেম হবে, নোটস এর ক্ষেত্রে যা সমস্যাগুলো হবে, সেগুলো আপনারা রাখি ম্যাডামের কাছ থেকে পাবেন। আর কোন রকম যদি অন্যান্য সমস্যাও হয় উনি আপনাদেরকে গাইড করে দেবেন। এছাড়াও আমি তো আছি। আর টেকনিক্যালি যে সমস্ত প্রবলেম গুলো, যেমন রেজিস্ট্রেশন নাম্বার কিংবা এই ধরনের যা কিছু প্রবলেম হবে, সেগুলো আপনাদেরকে দোয়েল সাপোর্ট করবে। অক্টোবর মাসের মধ্যেই আপনারা প্রত্যেকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। এটা দিতে হবে, সেটা হচ্ছে আপনার কয়েকটা ডিটেলস আর ফটো এক কপি আর একটা আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা ওয়েবসাইটে ভেরিফাই করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপনাদের করে দেওয়া হবে। এইভাবেই আমরা চলবো। এর ক্লাসগুলোর থেকে এখনকার আমাদের ক্লাস অনেক বেশি সিস্টেমেটিক, অনেক বেশি পরিকল্পিত। আশা করব আপনাদের শিক্ষাটাও সেইভাবেই হবে, যেভাবে আমি আর কি চাইছি আপনারা সাকসেসফুল হয়ে উঠুন। তাহলে শুভ রাত্রি সবাইকে। খুব ভালো থাকবেন। টাটা। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।